কে আপনি? আমার রুমে এভাবে বসে আছেন কেন? আমাকে তুমি চিনতে পারছো না? না, আপনি এই রুম থেকে যান তো। ঘুমাবো। এত রাতে মেয়ে মানুষ হয়ে একজন পরপুরুষের রুমে কি করেন? তুমি আমাকে আসলে চিনতে পারছো না। না, যান তো। দিনের বেলা আসেন, এখন যান। আমি নদী। নদীর কথা শুনি নয়ন চমকে গেল। নয়ন নদীর দিকে তাকিয়ে হাসি মুখে বলল, সরি, বুঝতে পারি নাই। আই মিন, আপনাকে আমি দেখি নাই, তাই বুঝতে পারি নাই। আমার ছবি তো দেওয়া হয়েছিল, আমি যতটুকু জানি। না মানে আসলে আমি দেখার সময় পাই নাই। নিজের ওয়াইফকে দেখার সময় পাইলে না? ভেরি ইন্টারেস্টিং। আমাকে না দেখে ফোনে বিয়ে করছো নাকি? ওই আর কি, আম্মু আব্বু হুট করে বিয়ে দিল। আমার কোনো কিছু বলার সুযোগ তো দেয় নাই। ভাইয়াকে বিয়ে করতে বলল, ভাইয়া করে নাই। আমাকে হুট করে বসিয়ে দিয়ে বিয়েটা করিয়ে দিল। তাহলে তো তুমি আমাকে দেখো নাই। আগে জানলে আরো একটু মজা নেওয়া যাইতো। যাই হোক, তোমাকে সালাম দিতে ভুলে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন এসেছেন? সন্ধ্যার দিকে, বাট তোমার তো কোনো খোঁজ নাই। রাত 3টায় বাসায় আসলে এভাবে আসো নাকি? না মানে ঘরে বউ নাই যে, তার সাথে বসে গল্প করব, তাই বন্ধুদের সাথে আড্ডা দেই। এখন তো বউ চলে এসেছে, এখনো কি আড্ডা দিবে সারা রাত? বলতে পারছি না। তা দাঁড়িয়ে থাকবে নাকি? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। নয়ন আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। নয়ন ফ্রেশ হয়ে বের হলে দেখে নদী আলসো হয়ে বসে থেকে বই পড়ছে। নয়নকে দেখে হাসি মুখে বইটা সরিয়ে দিয়ে বলল, তোমাকে ছবিটাতে যেমন দেখাচ্ছিলাম, বাস্তবে তুমি অনেক কিউট আর বাচ্চা টাইপের। ধন্যবাদ। আমার পাশে এসেছে, বসবে না? নয়ন নদীর পাশে বসলো। নয়নের হাতের উপরে হাত রাখতে নয়ন কেঁপে উঠল। নয়নকে কাঁপতে দেখে নদী ফিক করে হেসে দিয়ে বলল, তুমি কি নার্ভাস? অল্প অল্প। আসলে প্রথম প্রথম তো, হুট করে আপনাকে বাস্তবে দেখছি, ব্যাপারটা অন্যরকম লাগছে। ও আচ্ছা, সমস্যা নেই, কিছুক্ষণ গল্প করি, তারপর সব নার্ভাস দূর করে দেব। নয়ন কিছুটা লজ্জা পেয়ে গেল। নদী নয়নকে বলল, আমার দিকে ঘুরে তাকাও, আমার দিকে তাকিয়ে কথা বলো। নয়ন নদীর দিকে ঘুরে ওর দিকে তাকিয়ে থাকলে নদী বলল, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ হোক আর না হোক, আপনি তো আমার স্ত্রী, সো পছন্দ হতে বাধ্য। এটা কেমন কথা? তার মানে পছন্দ হয় নাই? না, তা বলি নাই। আপনি স্মার্ট, সুন্দর। আপনাকে দেখে যে কোনো ছেলে ক্রাশ খাবে। আর আপনার যে মুখে স্নিগ্ধ হাসি, যে কোনো ছেলের প্রাণ কেড়ে নিবে। নয়নের কথা শুনে নদী স্নিগ্ধ হাসি দিয়ে বলল, অন্য ছেলেদের আমার উপরে ক্রাশ খেতে হবে না, কারোর কাছে সুন্দর হতে হবে না। তোমার কাছে আমাকে কেমন লাগে সেটাই বলো। তুমি আমার প্রতি মুগ্ধ থাকলে আমার জন্য যথেষ্ট। জি, অবশ্য আমার আপনাকে পছন্দ হয়েছে। চলো, খাবার খেয়ে নিবে, আমি তোমাকে খাবার পরিবেশন করে দেই। নদীর কথা শুনে নয়ন বেশ অবাক হয়ে গেল। নয়ন বলে ওঠে, ক্ষুধা নাই, বাট আপনি যেহেতু বলছেন তাহলে দেন। নয়ন টি টেবিলের সামনে বসলে নদী উঠে এসে ওর পাশে বসে সুন্দর করে সব পরিবেশন করে দিতে লাগলো। নয়ন নদীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগলো। নদী মিষ্টি করে হাসি দিয়ে বলল, এখন খাও। আপনি খাইছেন? স্বামী না খাইলে আমি কিভাবে খাই? আমি আপনাকে খাওয়াই দিলে আপনি কি রাগ করবেন? না, মোটেও না। স্বামী খাওয়াই দিবে, এটাই তো আমার সৌভাগ্য। নয়ন এক লোকমা এগিয়ে দিলে নদী মুখে নিয়ে নিল। নয়ন নিজে এক লোকমা মুখে দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকলো। নদী চোখে ইশারা দিয়ে বলল, কি হয়েছে, ভাবে তাকিয়ে আছো কেন? না, কিছু না, এই নিন। নয়ন নিজে খেতে লাগলো, নদীকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হলে নয়ন হাত ধুয়ে নদীর মুখ মুছে দিল পানি দিয়ে। নদী বলে ওঠে, তুমি চাইলে আমার আঁচল দিয়ে মুছতে পারো। আরে না, আপনার শাড়ি নষ্ট করার কোনো ইচ্ছে আমার নাই। আমার আম্মুর শাড়ির দিকে কেউ নজর দিলে খুন করে ফেলবে, আর আপনি সেখানে বলেন হাত মুছবো। নয়ন হাসতে লাগলো। নদীও হেসে দিল। নদী বলে ওঠে, মামিকে নিয়ে মজা নিবে না বলে দিলাম। না না, আমি মজা নিচ্ছি না তো। চলেন, অনেক রাত হয়েছে, ঘুমাবেন। এখন আর ঘুমাতে ইচ্ছে করছে না, চলো বারান্দায় বসি, চাঁদ দেখবো। আপনার চোখে তো তখন ঘুম দেখলাম, এত তাড়াতাড়ি ঘুম কোথায় গেল? তোমার ভালোবাসায় উড়ে গেছে। নদী হেসে দিল। নয়নও হেসে দিয়ে বলল, চলেন যাই।
নদী নয়নের বারান্দায় গিয়ে দোলনায় বসলো। নদী অনেকক্ষণ বসে থাকতে থাকতে নয়নের বাহু জড়িয়ে ধরল। নয়ন হাসি মুখে তাকালে নদী নয়নের কাঁধে মাথা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আমার কাছে এই মুহূর্তটা খুব ভালো লাগছে। মনে হচ্ছে এভাবে সারা জীবন তোমার সাথে কাটিয়ে দেই। আগে কেন যে আসি নাই তোমার কাছে। আচ্ছা, আপনার তো 1 বছর পর আসার কথা, হঠাৎ কি মনে করে 1 মাস পর আসলেন? সত্যি বলবো নাকি মিথ্যা? সত্যি বলেন। তোমার ছবি যত দেখতাম তত আমি তোমাকে নিয়ে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যেতাম। তোমার সম্পর্কে আমি যত আম্মু আব্বুর মুখে শুনতাম তত আমার মন আগ্রহ হইতো তোমাকে কাছ থেকে স্পর্শ করে দেখব। ও আচ্ছা, আমি একটা কথা ভাবছি, বলবো? বলো। আমি ভাবছি আমার কাজিন এত সুন্দর আছে। তাই? আমি আরেকটা কথা ভাবছি, আগে কেন আপনার সাথে কথা বলি নাই? তাহলে আপনার পিছনে লেগে থাকতাম, যেভাবেই হোক পটিয়ে নিতাম আর প্রেম করতাম। নয়নের কথা শুনে নদী খিলখিল করে হাসতে লাগলো। নয়ন মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগলো। নয়ন নিজের অজান্তে নদীর কপালে চুমু দিলে নদী হাসি থামিয়ে দিয়ে তাকিয়ে বলল, তুমি অনেক লাজুক প্রকৃতির। তুমি তো জানো না তোমার কয়টা কাজিন আছে। তোমার কখনো ইচ্ছে হয় নাই সবার বাসায় ঘুরতে যাওয়ার? আমার ওইসব প্রতি তেমন আগ্রহ নাই। আমার বাড়ি থেকে কলেজে, সেখান থেকে আড্ডাখানা, ওইখান থেকে সোজা বাড়ি, এভাবে চলছে আমার লাইফ। এখন পাল্টাতে হবে, এসব আর চলবে না। কি কি পাল্টাতে হবে? আমার সাথে ভোরে ওঠা লাগবে। দুজন নামাজ পড়ে 1 কাপ চা খেতে খেতে সকালের দৃশ্যটা দেখব। 10টার দিকে আমি হসপিটালে চলে যাব, তুমি কলেজে যাবে। রাতে আমাকে সময় দিতে হবে। আমার তো বদ অভ্যাস আছে, আমার বন্ধুদের সাথে আমি 2টা পর্যন্ত বাহিরে থাকি, দিনে ঘুমাই। তুমি কি আমাকে সময় দিতে পারবে না? না, তা কেন পারবো না? আচ্ছা, আমি আগে চলে আসব। গুড। এভাবে বসে থাকবো? না, চলো ঘুমাই। সকালে সবাই আসবে, মামা সবাইকে দাওয়াত দিয়েছে। গতকাল তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেব। ধ্যাত, বেশি মানুষ আমার ভালো লাগে না, আর মেয়েদের তো আরও না। আমি কি ছেলে নাকি? আপনি তো আমার বউ, আপনি আমার জীবন সঙ্গী। আপনার আর ওনাদের মধ্যে পার্থক্য আছে। বুঝলাম, বাট সবাই এখানে থাকবে। আমাদের সময়কার মতো সবাই আড্ডা দিবে। আমরা সবাই গ্রামে চলে যাব। কি? আমি এখন থেকে কোথাও যাব না, গ্রামে তো আরও না। সময় বলে দিবে, চলো ঘুমাই। আর আমাকে কোলে করে নিয়ে চলো। নয়ন নদীকে কোলে তুলে নিল। নদীকে খাটে শুয়ে দিতে নয়নের নিঃশ্বাস নদীর মুখের উপর পড়তে লাগলো। নদী কন্ট্রোললেস হয়ে নয়নের ঠোঁট জোড়া নিজের দখলে নিল। নয়ন থ হয়ে গেল। নয়ন চোখ বড় বড় করে ফেলল। নদী নয়নের ঠোঁট ছাড়লে নয়ন নদীর ওপর ঝাঁপিয়ে পড়ল। নদী নয়নের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। নয়নের স্পর্শে নদী কেঁপে কেঁপে উঠতে লাগলো। দুজন একে অপরকে আদরে ভরিয়ে দিতে লাগলো। সকালে ঘুম ভাঙলে দেখে নদী নয়নের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নয়ন নদীর হাত ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, গুড মর্নিং বউ। গুড মর্নিং। তুমি উঠলে কেন? আমি তোমাকে দেখছিলাম, আমার অনেক ভালো লাগছিল। তোমাকে ঘুমন্ত চেহারা এত সুন্দর লাগছিল যা বলার মতো না। তাই? ওকে, আমি তাহলে আবার ঘুমিয়ে যাই। না, লাগবে না। ওঠো ওঠো, ফ্রেশ হয়ে নাও, নিচে যেতে হবে। ওঠো, উঠে গোসল করে নিচে আসো। আর চা খাবে নাকি কফি? তোমার হাতে যা দিবে আমি তাই খেতে রাজি, বাট তার আগে যদি একটু তোমার গোলাপি রঙের ওইটা যদি দাও। নয়নের কথা শুনে নদী ঠোঁট জোড়া হাত দিয়ে ঢেকে নিয়ে বলল, ফাজিল ছেলে। একটু দেখি কেমন লাগে। নয়ন নদী ঠোঁটের দিকে যাবে, সাথে সাথে নদী উঠে ভেঙচি দিয়ে চলে গেল। নয়ন মাথায় হাত দিয়ে হাসি দিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। নদী আবার বের হয়ে এসে নয়নের জন্য শার্ট প্যান্ট বের করে রেখে চলে গেল। নিচে গেলে নয়নের আম্মু বলল, নদী, নয়ন উঠে নাই? উঠেছে মামি। ওই আজকে পালানোর চেষ্টা করবে, তুমি একটু ওকে দেখে রেখো। আচ্ছা মামি, চা বানিয়ে নিয়ে আসি। তোমাকে করা লাগবে না, বুয়া আছে তো। সমস্যা নাই, আর আমি বিদেশে থাকছি বলে কিছু জানি না, তাহলে কিন্তু ভুল ভাবছেন। নদীর কথা শুনে নয়নের আব্বু হেসে দিল। নয়নের আব্বু বসতে বসতে বলল, তাই তো, তুমি ওকে বিদেশি ভেবে ভুল করছো। আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন আপনারা। নয়নের আম্মুর কথা শুনে সবাই হাসতে লাগলো। নয়নের আব্বু বলে ওঠে, আমার জন্য চা বানিয়েন। ওকে। নদী চলে গেল। নদী সবার জন্য চা বানিয়ে নিয়ে আসলো। নয়নকে দেখে নদী বলে ওঠে, কি ব্যাপার, তুমি কোথাও যাচ্ছ নাকি?
হ্যাঁ, আমার কাজ আছে, আমাকে বের হতে হবে। তোমার আবার কিসের কাজ? তোমার কলেজ তো 10টায়, 9:30টায় যাবে, এখন কেন বের হচ্ছ? ফ্রেন্ডের বাসায় যাব, নোট নিয়ে তারপর কলেজে যাব। ও, পালানোর ধান্দা করছে কেউ। আম্মু, কি? তুমি উল্টাপাল্টা কথা কেন বলো? আমি তোরে বলছি আমার মুখ আছে, আমি তাই গান গাচ্ছি। শোনো নয়ন, আজকে বের হতে হবে না। মামা তোমার শিক্ষককে কল দিয়ে ছুটি নিয়ে নিবে। ওই রকম দেয় না, আমি না গেলে আমাদের শিক্ষকরা ছুটি দিবে না। মামা, এটা কোন কলেজের নিয়ম? কই থেকে আসলো? বাটপাড়ি কথা, আমি ছুটি নিয়ে নেব। তাও আমার দরকার আছে। ওকে যাও, বাট 10টার ভেতরে ফেরত আসবে। আচ্ছা, চেষ্টা করব। নয়ন তাড়াতাড়ি বের হয়ে গেল। নয়নের আম্মু বলল, ওকে যেতে দিলি কেন? ওই তো চলে গেল, আর কোনো সন্ধান ওর পাবে না। সমস্যা নাই, আমি দেখে নেব। বাট মামা মামি, নয়ন এমন কেন হইছে? ছোট থেকে ঘর বন্দি হয়ে থাকতো, চুপচাপ থাকতে পছন্দ করত। ওই কারোর সাথে ঠিকভাবে মিশতো না। আমি ইচ্ছে করে পার্কে নিয়ে যাইতাম, ওইখান থেকে কিছু ফ্রেন্ড হয়েছে, আর ওদের ছাড়া আর কারোর সাথে মিশে না। এইটা আবার কেমন কথা? আপনি বা আমাদের বংশে এমন মানুষ আছে কি? ওই তোমার নানুর মতো হয়েছে। তোমার নানু, ও নাকি এমন ছিল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওই তোমার সাথে তো মিশে গেছে, কথা বলতেছে, কোনো কিছু বললো না কাউকে। হ্যাঁ, তা তো কিছু বলে নাই। আমার সাথে ফ্রি ভাবে কথা বলেছে। প্রথমে আমাকে না চিনে বের হয়ে যেতে বলেছিল। তারপর আতিয়া কথাটা বলে সোফায় বসে আগ্রহ নিয়ে নদীর দিকে তাকালে নদী বলল, তারপর আর কি? আমি বললাম আমি আতিয়ার ভাবি হই। নদীর কথা বলে হাসতে লাগলো। আতিয়া মুখ ভেঙচি দিয়ে বলল, আপু মজা নিবে না তো? তোমার জামাই একটা খচ্চর, বুঝলে? ভালো জামাই পাও নাই। তোমার তো ভাই। কপাল ওইটাই। যাই হোক, চা খাবে নাকি? বাহ বাবা, আম্মু আপুকে চা বানিয়ে খাচ্ছ? বড় ভাবি তো ঘুম থেকে উঠতেই 10টা বাজায়, আর ছোট ভাবি এত সকালে উঠছে। আতিয়া, তুই সবসময় আমাকে নিয়ে হিল্লাসি করস কেন রে? বাবা, আপনিও উঠে গেছেন? এ হিল্লাসি কই করলাম, জাস্ট বললাম। আতিয়া চুপ কর। ভাবি, আপনাকে চা দিব নাকি? না, লাগবে না। ফুপি, তোমার ছেলেকে বলো আমাকে আজকে যদি শপিং করতে না নিয়ে যায় তাহলে আমি গ্রামে যাব না। আম্মু, কোথাও গেলেও শপিং করা লাগে, সপ্তাহে সপ্তাহে এত শপিং লাগে ওর। আমার এখন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। চুপ কর। বৌমা শপিং করতে চাইছে, নিয়ে যাবি। বৌমা গ্রামে যাবে, ভালো জামা কাপড় দরকার আছে তোর। ওর কি কোনো পোশাক নাই? আমার আলমারিতে ওর পোশাক, আমার কয়েকটা পোশাক, তাও বলে কিচ্ছু নাই। ভাইয়া, আমাকে শপিং করিয়ে দিতে হবে। তুই আমার সাথে পাল্লা কেন দিস রে? আমি যখন বলবো তখনই তো শপিং করা লাগে। আমার ভাইকে আমি বলছি, তোমার সমস্যা কোথায়? আতিয়া চুপ কর, বড়দের মুখে মুখে তর্ক করো না। নদী, তুমি শপিং করতে যাবে না? নয়ন কোথায়? ওকে নিয়ে যাও। গ্রামে যাবে, শপিং না করলে হয়? বলার জন্য ধন্যবাদ ভাবি, বাট আমার শপিং দরকার নাই আপাতত। আমি অর্ডার দিয়েছিলাম, ওইগুলো আগে পরে নেই। ও ভালো, ফুপি কথা বলো না কেন? ও আমারও করা লাগছিল। বাবুর আব্বু, কার্ড দিও তো। নয়নের আম্মুর কথা শুনে নদীর সবাই অবাক হয়ে তাকালো। রূপা নয়নের আম্মুকে জড়িয়ে ধরে বলে, এইটা হলো আমার ফুপি। আমরা দুইজন একসাথে করব শপিং। অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখেছি, আমার ফ্রেন্ডদের সাথে গেছিলাম, ওইগুলো কিনে নিয়ে আসবো ফুপি। আচ্ছা ছোট বউ, বসো তুমি। এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? নয়ন ভাইয়া কোথায় গেছে ভাবি? পালানোর কথা পালাইছে। নয়নের আম্মুর কথা শুনে সবাই হেসে দিল। দুপুরে নয়ন বাসায় ঢুকলে বাসার ভিতরে মানুষ দেখে নয়নের মাথা ঘুরতে লাগলো। নদী নয়নকে দেখে বলল, নয়ন এসে গেছো, ভেতরে আসো। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম দিলেই সবাই সালামের উত্তর নিল। নয়নকে দেখে নয়নের এক কাজিন বলে ওঠে, এই পিচ্ছি, এখন তো কিউট হয়ে গেছো। নদী আপু তো দেখছি জিতে গেছে। হ্যাঁ, সব আল্লাহর রহমতে। নয়ন বসো, দাঁড়িয়ে আছো কেন? নয়ন বসে। বউ রুমে আসবে। নয়নের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। সবাই মিটিমিটি হাসতে লাগলো। একজন রেগে বলে ওঠে, এটা কি ধরনের ব্যবহার? এতগুলো মানুষের সামনে বউকে ডাক দেয়, এটা কেমন ধরনের বেয়াদবি? সরি টু সে, বড় ফুপি, উনি আমার বউ। আমি
পরনারীকে ডাক দেই নাই। এখানে বেয়াদবির কি হলো? আমার বউকে আমার দরকার, আমি ডাক দিব না? বড়দের মুখে মুখে তর্ক করা শিখেছো? ক্ষমা করবেন বউ, চলো। নয়ন, কি দরকার বলো? আমি এখান থেকে কিভাবে যাব? জামাই ডাকছে, যা। এখানে তোর কোনো কাজ নেই। জামাই ডাকলে সাড়া দিবি, এইটাই তোর কর্তব্য। নয়নের বড় ফুপির আগে কটমট করতে লাগলো। রূপা হেসে বলে ওঠে, নয়ন, তুমি একদিনে বউ পাগল হয়ে গেলে? আমার জামাই এত মানুষের ভিতরে জীবন নিয়েও তো ডাকবে না। হাজার কাজ থাকলেও লজ্জা সরব একটু নিজের ভিতরে নিয়ে আসো। আপনাকে ডেকে ভাইয়া বা কি করবে? দরকার ডাকলে উল্টা আরো বাড়তি কাজ বাড়িয়ে দিবেন। তার থেকে ভাইয়া দেখে ডাকার থেকে না ডাকা ভালো। নয়নের কথা শুনে আতিয়া ওর কাজে না মিটি মিটি হাসতে লাগলো। রূপা রাগে গজগজ করতে লাগলো। নয়ন নদীকে বলল, আমার সাথে যাবে নাকি কোলে তুলে নিয়ে যাব? নয়ন, ধমক কেন দিচ্ছ? ওর বউ, ও যাই ইচ্ছা করুক। আমরা ওদের ভিতরে নাক কেন গলাচ্ছি? চলো বেয়াদব। নদী নয়নের সাথে যেতে লাগলো। তমা আস্তে আস্তে বলল, হাউ রোম্যান্টিক, সো সুইট। আসতে বলো, বড় ফুপির কানে গেলে খবর করে ছাড়বে। তমা চুপ হয়ে গেল। নয়ন নদীকে নিয়ে রুমে গেল। নদী কিছু বলার আগেই নয়ন নদীর সামনে হাঁটু গেড়ে বসে হাত দিয়ে হাতে নিয়ে একটা রিং পরিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ বউ। এই চকলেটও তোমার জন্য। গোলাপটা আস্তে আস্তে গিয়ে কয়েকটা পাপড়ি পড়ে গেছে। রাগ করো না প্লিজ। আই লাভ ইউ টু। আমাকে কেমন সারপ্রাইজ দিবে আমি তো ভাবতেই পারি নাই। আই লাভ ইউ সো মাচ জান। নদীর মুখে জান শুনে নয়ন লজ্জায় বলে ওঠে, কি যেন বলে, আবার একটু বলো। আই লাভ ইউ তারপরে জান। নদী কথাটা বলে নিজেই লজ্জা পেয়ে গেল। নয়ন সোজা কোমর ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী নয়নের মাথার পেছনে শক্ত করে খামচে ধরল। নয়ন চুষতে লাগলো নিজের মতো করে। 3 মিনিট পর ছেড়ে দিলে নদী লজ্জায় বুকে মুখ লুকালো। নয়ন শক্ত করে জড়িয়ে ধরে বলল, মাশাল্লাহ, আমার বউটাকে লজ্জা মাখা মুখে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মন চাচ্ছে আবার বাসর করি। নয়নের কথা শুনে নদী লজ্জায় কয়েকটা কিল খুশি মারল বুকে। নয়ন হেসে বলল, আহ, ব্যথা পেলাম তো। কোথায় ব্যথা পাচ্ছ দেখি? এখানে আর একবার কিস করতে দিলে একদম সকল ব্যথা ঠিক হয়ে যাবে। যা দুষ্টু, ছাড়ো, নিচে যাই। সবাই উল্টাপাল্টা কিছু ভেবে নিবে। নিজ্ঞা, এই জন্য আমার বেশি মানুষ পছন্দ না। এতজন এহ কথা, এসব আমার ভালো লাগে না। বড় খালামণি তো এমন, ওইটা নিয়ে রাগ করার কি আছে? আচ্ছা যাও, আমি গোসল করব। ওকে যাও, আমি পোশাক বের করে দিয়ে যাচ্ছি। আর একবার। নয়ন ঠোঁটে গিয়ে নিলে নদী আঙুল দিয়ে মুখ চুপ করিয়ে দিলে। নয়ন ছলছল চোখে তাকালে নদী হেসে গালে কিস করে দিয়ে বলল, এখন যাও। ওকে বাই। নয়ন চলে গেল। নদী পোশাক বের করে দিয়ে চকলেট আর গোলাপটা ড্রয়ারের ভিতর রেখে দিল। হাতে রিং এদিকে ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেল। নদী নিজে গিয়ে নয়নের আম্মুর কাজের লোকদের সাথে খাবার টেবিলের ওপরে গুছিয়ে রাখতে লাগলো। সবাইকে বসতে বলে সবাই বসে পড়লো। নয়নের আম্মু বলে ওঠে, নদী তুমি বসো। আপনি বসেন, আমি সাফ করে দিচ্ছি। পাগলি মেয়ে, তুমি বসো। থাক, দুজন একসাথে খাবো। নদীর কপালে নয়নের আম্মু চুমু দিল। রূপার আগে ফোঁস করতে লাগলো। নয়ন নিচে এসে নদীকে আরো রামুকে কাজ করতে দেখে নয়ন বলে ওঠে, কি ব্যাপার, সবাই বসেছে, তোমরা দুইজন দাঁড়িয়ে খাবার কেন সার্ভ করছো? বুয়ারা তো আছে, ওরা করে নিবে। দুইজন বসো। আমরা পরে খাবো, তুমি খেয়ে নাও। নয়ন চেয়ারে বসলো। নদী খাবার দিতে গেলে নয়ন বলে ওঠে, পরে খাবো। এটা কেমন কথা? নদী বসো তো, বাচ্চা পোলা পাই না, আমার সাথে গাতা ধরতে হবে না, বসো। আপনি একা একা খাবেন? আমার পেট ভরা আছে, আমি খাবো না। নয়ন উঠে যেতে লাগলে বড় ফুপি বলে ওঠে, কি আদে খাওয়া শুরু হয়েছে? এই তোমরা দুজন বসতে পারলে না? বুয়া আছে, কাজ করুক। আফা আপনি খান, ওই নদীর সাথে পরে খাবে। আর তোমার হাতে ডায়মন্ডের রিং, এটা তো আগে দেখি নাই। দেখি এদিকে হাতটা দাও তো। তোমা হাত নিয়ে দেখলে রিংটা খুলতে যাবে, সাথে সাথে নদী বলল, খোলো না, নয়ন পরিয়ে দিয়েছে। আহ, তার মানে এটার জন্য রুমে গিয়েছিলে? অনেক সুন্দর হয়েছে। দেখো তোমার ভাইকে, যে সারা দিন চুপচাপ থাকে, কারো সাথে কিছু বলে না। আর সেই ছেলে দেখো বউয়ের দায়িত্ব ঠিক পালন করছে। নিজের ইচ্ছেই বউকে ডায়মন্ডের রিং কিনে দিয়েছে। আর আমি তোমার থেকে চিল্লাইয়াও পাই না। রূপা থামবে? খাবার খাওয়ার সময়ও শান্তি দিবা না নাকি? হ্যাঁ, আমি তোমাকে শান্তিতে থাকতে দিই না তো।
আমি তো ভালো না। রেগে রূপা উঠে যেতে নিলে বড় ফুপি ধমক পালে রূপা বসে পড়ল। সবার খাওয়া শেষ হলেই বসার ঘরে চলে গেল। নয়ন গেমস খেলছিল। নদীর আম্মু বলে, নয়ন যাও। যাচ্ছি। নয়ন চলে গেল। নদী নয়নের আম্মু বসে, নয়ন মাঝখানে বসে বলল, আম্মু খাওয়া দিয়েও হাত দিয়ে খাবো না? গেম খেলার নেশায় ভিতরে চলে গেছোস। বের হতে পারবো না। নয়নের আম্মু খাবার দিতে লাগলো। নয়ন গেম খেলতে লাগলো। নয়নের হাত থেকে নদী ফোন নিলে নয়ন বলে ওঠে, নদী দাও। নয়নের কথা শুনে নয়নের আম্মু নদী অবাক হয়ে ওর দিকে তাকালো। নয়নের আম্মু অন্যদিকে ঘুরে বলতে লাগলো, রাগে বসে কেউ নাম ধরে ডাক দিয়েছে, কেউ চাইলে শাসন করতে পারে, আমি কিছু মনে করব না। নয়নের আম্মুর কথা শুনে নদী ফিক করে হেসে দিল বলার ভঙ্গি দেখে। নয়ন বলে ওঠে, আম্মু তুমি আমার আম্মু নাকি শত্রু? তুমি আমাকে সবসময় ফাঁসিয়ে কেন দাও? ওইসব রাখো, আমার দিকে তাকাও। তোমার সাহস কি করে হইল আমার উপরে রাগ দেখানোর? তুমি বউ থেকে সোজা নাম ধরে ডাক দিলে। না মানে সরি, আর আপনি তো আমার বউ, নাম ধরে ডাকলে সমস্যা নাই। আমি তোমার বড় বোন ছিলাম। বোন থেকে বউ হয়ে গেছে, সো নাম ডাক দেওয়া যায়। ওকে দাও, বাট রাগ দেখিয়ে বলে খবর আছে। ফোন ছাড়া খাও। ফোন দেখে খাবার খাইলে কোনো পুষ্টি শরীরে যাবে না। চুপচাপ খেয়ে তারপর খেলবে। ওকে। নয়ন ভদ্র ছেলের মতো খেতে লাগলো। নয়নের আম্মু মিটি মিটি হাসলে। নয়ন ভ্রুকুচকে তাকালে নয়নের আম্মু অন্যদিকে ঘুরে নদীর দিকে তাকালে দুইজন মিটি মিটি হাসলো। নয়ন মনে মনে হাসি দিয়ে বলল, আম্মুকে হাসলে কত সুন্দর লাগে। আর আমার মিষ্টি বউটা বিদেশে পড়াশোনা করার পরও ওকে বোঝা যায় না। ওই বাহিরের দেশে পড়াশোনা করে এসেছে, একদম স্নিগ্ধ ব্যবহার, কত সুন্দর। আম্মুর সাথে খেতে বসলো। ভাবি তো আগেই খাইতে পারলে হয়ে যায়, কারো খোঁজ খবর নেওয়ার সময় থাকে না। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? মামি যে খাবার দিচ্ছে চোখে পড়ে না? ও হ্যাঁ। নয়ন নদীর দিক থেকে চোখ সরিয়ে ওর আম্মুর দিকে তাকিয়ে খাবার মুখে পড়ে দিল। নয়নের আম্মু বলল, এভাবে না তাকিয়ে থেকে একটা কথা শুন। সবাই গ্রামে যাবে, তুই না করিস না। বৌমা তোকে রেখে একা ওখানে কি করবে বল? বউকে যেতে হবে না। সবার সাথে আনন্দ করা বাদ দিয়ে এখানে একা পড়ে থাকবে? তুই এত স্বার্থপর কেন রে? কই দেশে এসেছে ঘুরে বেড়াবে তা না, ওই আবার ঘরবন্দি হবে নাকি? বউ তুমি কি গ্রামে যেতে চাও? তোমার ওইখানে ভালো লাগবে তো? হ্যাঁ, কেন লাগবে না? ওইখানে সবাই থাকবে, সবার সাথে কত মজা করা যাবে। তুমি যখন জন্মগ্রহণ করো নাই, তুমি পেটে ছিলে, তখন আমরা সবাই কত মজা করেছি জানো? আমি, তোমার ভাইয়া, সজীব ভাইয়া, মাইশা আপু সবাই মিলে কত মজা করেছি, আড্ডা দিয়েছি, খেলাধুলো করেছি। যখন এসএসসি দেওয়ার পর আমি দেশের বাইরে চলে যাই। ও আচ্ছা, ওকে আমি যাব, বাট বেশি দিন থাকবো না। তুমি গেলে তোমার তখন এমনিতেই ভালো লাগবে। দেখা যাক। নয়ন পানি খেয়ে উঠে চলে গেল। নয়নকে দেখে বড় ফুপি বলে ওঠে, পড়াশোনা ঠিক করে করছো নাকি বউয়ের সাথে ফোন নিয়ে পড়ে আছো? বড় ফুপির কথা শুনে নয়ন হাসি মুখে বলল, আপাতত বউ ফোন নিয়ে পড়ে থাকতে ভালো লাগছে, আর বউয়ের আঁচল ধরে থাকতে বেশি ভালো লাগে, তাই ওইটা করছি। বেয়াদব, অসভ্যের মতো কথা বলো। আফা, তুমি যেমন প্রশ্ন করছো ওই তেমন উত্তর দিয়েছে। মেয়ে জামাইয়ের জন্য সাফাই গাইছিস নাকি? নয়ন রুমে যা, বৌমাকে সাহায্য কর। ওকে আম্মু। নয়ন ফোনটা পকেটে রেখে নদীর দিকে তাকিয়ে বলল, বউ চলো, আম্মু তোমাকে সাহায্য করতে বলছে। তুমি এখানে থাকো, তোমাকে সাহায্য করতে হবে না। বাহ, আমার ভাই সাহায্য করতে চাচ্ছে আর তুমি না করছো আপু? সাহায্য তো না, উল্টা। নদী কথাটা অর্ধেক বলে দাঁতে দাঁত চেপে রাগী লোক নিয়ে তাকালে আতিয়া তোমা বুঝে গেল। দুইজন মিটি মিটি হাসলো। বড় ফুপি নদীকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, ওইদিকে আব্বা আম্মা আমাদের অপেক্ষা করছে। কখন যাব পথ চেয়ে বসে আছে মনে হয়, আর সবাই তো প্রায় চলেই গেছে। ওকে ফুপি, আমার আর কিছুটা গোছানোর আছে, তারপর রেডি হয়ে বের হয়ে যাব। তাড়াতাড়ি করে নে নয়ন, তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নে। নয়ন কিছু না বলে নদীর সাথে চলে গেল। তোমার সাথে নদীর ছোট বোন সুমা চলে গেল। নয়ন নদীকে পেছন থেকে জড়িয়ে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিবে। তখনই কারো হাসির শব্দ শুনে নয়ন দরজার দিকে তাকাতে নয়ন নদীকে ইশারা করলো। নদী নয়নকে সরিয়ে দিয়ে কানে কানে বলল, ওয়েট করো, দুজনকে দেখাচ্ছি মজা।
নদী আস্তে আস্তে দরজার দিকে যেতে নিবে, তখনই নয়ন নদীর হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে দরজার কাছে গিয়ে আস্তে আস্তে পর্দার আড়ালে পা দুইটাতে চিমটি কাটলে দুইজন চিৎকার দিয়ে উঠল। নয়নকে দেখে দুইজন দৌড়ে পালিয়ে গেল। নদী নয়ন খিলখিল করে হাসতে লাগলো। নদী হাসতে হাসতে আলমারি থেকে নয়নের কিছু ড্রেস লাগেজে নিয়ে নিল। নয়ন নদীকে সাহায্য না করলে দুষ্টুমি করলে নদী বলে ওঠে, দুষ্টুমি করো না, খালামণি অনেক রেগে যাবে। এমনিতেই তার মাথা গরম আছে। তোমার সাথে তার মেয়েকে নিতে চেয়েছিল, তা তো হইল না, উল্টো আমার সাথে তোমার বিয়ে হয়েছে। কি আমার সাথে ওনার মেয়েকে নিত মানে? তোমাকে তার মেয়ের জামাই বানাতো, রাফি ভাইয়া আমাকে বিয়ে করতো আর তুমি তার মেয়েকে। তা তো সব নষ্ট হয়ে গেছে। তার মাথা এখন অনেক হট হয়ে আছে। আমাদের কিছু দেখলে তার মাথা গরম হয়ে যাচ্ছে। তার সামনে ভালোবাসা প্রকাশ করার দরকার নাই। তুমি তার সামনে বেশি বউ বউ করবে না। আমি চাই না সে রেগে যাক। আর তুমি বড়দের মুখে মুখে তর্ক কেন করো? নদীর কথা শুনে নয়ন ভাবতে ভাবতে মাথা চুলকাতে চুলকাতে নদীর দিকে তাকিয়ে বলো, তার মেয়েকে আমি বিয়ে করব কোন দুঃখে? আমি তোমাকে বিয়ে তো করতাম না, আমি তো অন্য কাউকে বিয়ে করতাম। আমার ফ্যামিলির ভিতরে আত্মীয়তা করা পছন্দ ছিল না। কি? তুমি কাকে বিয়ে করতে? আমাকে বিয়ে করতে চাও নাই তুমি? আত্মহত্যা পছন্দ হয় নাই তার মানে আমাকেও পছন্দ না? আরে বাবা, রেগে কেন যাও? আমি সেইটা বলি নাই, আমি আগের কথা বলছি। বাট তোমার সাথে যেহেতু হয়ে গেছে, সেখানে আমার অপছন্দ বা পছন্দ কোনো প্রশ্ন উঠছে না। ও, তার মানে আমাকে পছন্দ না, সব অভিনয় করতেছো তুমি। নদীর কথায় রাগ দেখে নয়ন কপাল থাপড়াতে থাপড়াতে বলল, ধ্যাত, যা বলতে চাই সব উল্টাপাল্টা বলে দেয়। সরি, আমি আর কোনো কথা বলবো না। নয়নের কথায় নদী আরো রেগে গিয়ে লাগেজ গোছাতে লাগলো। নয়ন কথা বলতে গেলে ছেদ করে উঠতে লাগলো। নদী রেগে আগুন হয়ে গেল। নয়ন ভয়ে ঢোক গিলে বলে, উফ, এ কোন ঝামেলায় পড়লাম রে বাবা। নয়নের কথা শুনে নদীর আগে লোক নিয়ে তাকালে নয়ন সাথে সাথে অন্যদিকে তাকিয়ে না দেখার ভান করলো। নদীর সব গুছিয়ে নিজে রেডি হয়ে আশ্রমে চলে গেল। শাড়ি পরে বের হলে নয়ন নদীর কোমরের দিকে তাকাতে নদী কোমর ঢেকে নিল। নদী ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হতে লাগলো। নয়ন খাটে বসে ফোনে গেমস খেলতে লাগলো। হুট করে নদীর ধমকের সুর শুনে নয়ন চমকে উঠল। নদীর দিকে তাকাতে নদী বলল, রেডি হওয়া বাদ দিয়ে এখানে বসে আছো কেন? সারাদিন এত ফোনের দিকে তাকিয়ে থাকতে কেমন লাগে তোমার? কানা হওয়ার চিন্তা করছো নাকি? বউ, তুমি কি ফোন দেখে চশমা পড়ো? ওকে, সমস্যা নাই, আমিও পড়বো। আমার পড়াশোনা করা হয়ে গেছে, আমি ফোন দেখে চশমা পরি না। বেয়াদব, আমার চোখের দেখা নিয়ে তুমি মস্করা করো। নদী রেগে লিপস্টিক ডিল মারলে নয়ন সাথে সাথে ধরে ফেলল। নদী রেগে বলে ওঠে, তুমি আমার সাথে কোনো কথা বলবে না। তোমার সাথে আমার কোনো কথা নাই। নয়ন নদীর কথা শুনে ঢোক গিলে বলল, সরি, আমি ওইভাবে বলতে পারতে চাই নাই, আমাকে ভুল বুঝছো। আমি তো মজা করছি, সরি। জাস্ট শাট আপ, আর একটা কথাও শুনতে চাই না। নদী লাগেজ নিয়ে বের হয়ে গেল। নয়ন মাথায় হাত দিয়ে বলতে লাগলো, উফ, কি যে করি না। এই বউ এত রাগী, আল্লাহ গো, এটার রাগ কেমনে ভাঙাবো? নদী নিচে গেলে নয়নের আম্মু ডাক আসলো। নয়ন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে গেল। নয়ন বাসা থেকে বের হলে দেখে সবাই গাড়িতে উঠে পড়েছে। নয়ন নদীর পাশে বসতে গেলে ওর কাজিন একজন বলে ওঠে, ভাইয়া আমার সাথে বসো, ভাবির সাথে বসার জায়গা নাই। আপু আমাদের সাথে থাকবে, যাও সামনে। নয়ন নদীর দিকে তাকালে দেখে রেগে আছে। নয়ন কিছু না বলে চলে গেল ওর কাজিনের সাথে বসতে। নয়ন অন্য গাড়িতে চলে গেল। 4 ঘন্টা জার্নি করে সবাই গ্রামে পৌঁছে গেল। নয়ন গাড়ি থেকে নেমে হাত এইদিকে ওইদিকে নিয়ে ব্যায়াম করতে গেল। নদীর সাথে লাগতে নয়ন ভয়ে ঢোক গিলে বলল, সরি বউ, দাও লাগেজ, আমি নেই। নদী নয়নের কাছে দিয়ে চলে গেল। নয়ন লাগেজ নিয়ে সবার পিছন পিছন যেতে লাগলো। নয়নের ফোন বেজে উঠলে নয়ন ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে পিছনে ঘুরতে দেখে কেউ নাই। নয়ন লাগেজ নিয়ে হাঁটা দিল সামনের দিকে। নয়ন সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতে দেখে সবাই কুশল বিনিময় করছে। নয়ন কিছুটা এগিয়ে গেলে নয়নকে দেখে বলো, দাদু ভাই, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের দেখে আমি অনেক অনেক ভালো আছি। নয়ন একা করে সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। হুট করে নদী বলে ওঠে, খালামণি আমাদের নায়িকা আছে না? নদীর কথায় কিছু বলবে তখনই হুট করে কয়েকজন এসে নদীকে জড়িয়ে ধরে বলো,
আপু, কেমন আছো? তোমাকে কত বছর পর দেখছি সামনে থেকে। ভিডিও কলে কথা বলে কি আর ভালো লাগে? তোমাকে সামনে পাইছি, তোমাকে আর ছাড়বো না। সাথীর কথা শুনে নয়ন কিছুটা চমকে উঠল। নদী হেসে সাথীকে ছেড়ে দিয়ে হাসি মুখে কিছু বলতে যাবে, সাথী নয়নের দিকে চোখ গেলে সাথীর সাথে সাথে বলে ওঠে, আকাশ, তুই এখানে? তুই এখানে কিভাবে? আমার নানু বাড়িতে এসেছে, আমাকে বলো আমি কিভাবে? তুই এখানে কিভাবে আসলি? তুই আমার পিছন পিছন এসেছিস, তাই না? ও চুপ কর, আমার কে কাজ নাই তোর পিছনে পড়ে থাকতে হবে? আমি আগে যদি জানতাম তোর মতো পেতনি এখানে আছে, আমি জীবনেও আসতাম না। জাস্ট হেট ইউ। কি, তোর এত বড় সাহস আমাকে বলস পেতনি? কুত্তার বাচ্চা, তোকে তো আমি। সাথী, আমরা কুত্তা? মামি, আপনাকে বলি নাই, এই কুত্তার বাচ্চাকে বলছি। এই কুত্তার বাচ্চা, তুই এখান থেকে যা, না হইলে আমি তোকে খুন করে ফেলবো। আমাকে বের করে দেওয়ার তুই কে? এইটা আমার বাড়ি, আমি এসেছি, পারলে তোকে বের করে দিব, বের হ। সাথী রেগে নয়নের সামনে গিয়ে মারতে যাবে, নয়ন সাথে সাথে হাত ধরে পেছন দিকে ঘুরিয়ে হাত ধরে কানের কাছে বলল, খবরদার আমার উপরে আগের মতো অধিকার দেখাতে আসিস না। তুই ভাবিস না আমি সে আগের নয়ন আছি। কুত্তা, আমার হাত ছাড়, আমার হাতে লাগছে। তোর বংশ যে খারাপ তোকে দেখলে বোঝা যায়। তুই এত খারাপ যে মেয়ে মানুষের হাত এভাবে ধরস? সাথীর কথা শুনে সবাই বিষম খেল। সাথী নয়ন ওইদিকে না তাকিয়ে ওরা ঝগড়া করতে লাগলো। নয়ন সাথীকে এক ঝটকায় সরিয়ে দিলে সাথী নয়নের দিকে ঘুরিয়ে হাতে হাত বোলাতে বোলাতে বলে, আমাকে ব্যথা দিয়েছোস না? তোর হাত যেন ভেঙে যায়, দোয়া করে দিলাম। তোর বউ যেন হাত ভাঙাওয়ালা বউ পাই। সাথীর কথা শুনে নদী নিজের হাতের দিকে তাকালে তমা আতিয়া হেসে দিল। নদীর আগে লোক নিয়ে তাকাতে দুজন চুপ করে গেল। নয়ন রেগে বলল, তোর দোয়া কাজে আসবে না, তুই একটা খচ্চর পেতনি, তোর দোয়া কবুল হবে না। আমি শুধু ভাবি তুই যেমন তোর যে জামাই হবে তার কি হবে, বেচারাটার জন্য আমার দুঃখ লাগছে। তোর মতো পেতনিকে বিয়ে করে পস্তাবে। নয়নের কথা শুনে সাথী রেগে নয়নের চুল ধরে মারতে যাবে, সাথে সাথে বড় ফুপি ধমক দিয়ে বলল, হচ্ছেটা কি এখানে? কি তামাশা হচ্ছে? আম্মু, তুমি জানো না, ওই আমার লাইফটা হেল করে দিয়েছে। আমি করেছিলাম নাকি তুই নিজেই? আর ওয়েট, তুই বড় ফুপিকে কি বললি? উনি তোর আম্মু? আমার আম্মুকে বড় ফুপি কেন বলস? ও, তোর তো আবার আত্মীয় বানানোর টেকনিক ভালো জানোস। আমার আম্মুকেও পটিয়ে ফেলছোস? কোনো লাভ নাই, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার জামাইকে দেখবি? ওয়েট দেখাই, তোর থেকে 1000 গুণ ভালো, সুন্দর অ্যান্ড স্মার্ট। ছেলেরা সুন্দর না, হ্যান্ডসাম হয়। চুপ কর কুত্তা, আমাকে ভুল ধরবি না। তোর কপালে পু জুটবে না তোর এইসব কারণে। জান, এদিকে আসো তো। সাথী পাশে একটা ছেলে হাত ধরে নিজের পাশে দাঁড় করিয়ে বলল, এটা আমার হবু বর রাকিব। আর রাকিব, পরিচয় হও কুত্তার সাথে, যে মেয়েদের জীবন নিয়ে খেলা করে। সাথী, মুখ সামলিয়ে কথা বল। ওই, কিসের মুখ সামলিয়ে কথা বলবো? তুই কে রে? এটা আমার নানু বাড়ি। তুই আমার নানু বাড়িতে এসে আমাকেই বলস মুখ সামলিয়ে কথা বলতে? এইটা আমার দাদার বাড়ি। এই শোন, আমার ফ্যামিলিকে আলাভালা পেয়ে পটিয়ে এখানে এসেছোস, আমি কি বুঝি না? নানু, ওকে বের করে দাও। ওই মোটেও ভালো ছেলে না। ওই যেমন দেখায় মোটেও তেমন ছেলে না ওই। উফ, এই দুজনে চুপ করবে? নানু ভাই, ওই তোমার কাজিন, ওই মেজো মামার ছেলে নয়ন। কি? ওই মেজো মামার ছেলে নয়ন, বাট ওই তো আকাশ। ওইটা আমার ফেক নেম। সাথী ভেবাচাকা খেয়ে সামনে নয়নের আব্বু আম্মুর দিকে তাকাতে সাথী যেভাবে কামড় দিয়ে বলে, মামা মামি, আমি বুঝতে পারি নাই, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলি নাই। মামা মামি, ওই বলে কারোর সাথে মিশে না, চুপচাপ থাকে, কখনো এখানে আসতে দেখি নাই। এত এত প্রশংসা, অথচ ওই তো একটা প্লে বয়। কি প্লে বয় মানে? আপু, প্লে বয় মানে প্লে বয় আপু। ওই অনলাইনে দুনিয়াতে নাটের গুরু। ওর জন্য কত মেয়ে আত্মহত্যা করতে নিয়েছিল জানো? ওই মেয়েদের মন নিয়ে খেলতে পারে, অনেক সুন্দর করে। না, এইটা মিথ্যা। বউ আমার কথা শুনবে, তারপর রাগ করো। বউ প্লিজ, অন্য কথায় আমাকে ভুল বুঝো না। নয়ন নদীর কাছে গিয়ে হাত ধরতে যাবে, নদীর আগে তাকালে নয়ন বলে, বউ আমার কথাটা শুনো। চুপ, আমাকে কোনো কিছু বোঝাতে এসো না। তোমার সম্পর্কে আমি ভালো করেই জানি। আকাশ নামে সব কিছু আমাকে সাথে বলেছিল, বাট সেই আকাশ তুমি ভাবতেও পারছি না। শেষমেশ কিনা আমি একটা
নয়ন হাত ধরতে যাবে, সাথে সাথে এক ঝটকায় সরিয়ে নিল। নয়ন নদীকে আবার হাত ধরতে যাবে, নদী রেগে থাপড় মারতে হাত তুলতেই নয়ন চোখ বন্ধ করে নিল। নদী নিজের রাগ কন্ট্রোল করে হাত থামিয়ে নিয়ে দৌড়ে চলে গেল। নয়ন রাগে সাথীর দিকে তাকাতেই সাথী বলল, তুই নদী আপুকে বউ বললি কেন? ও নদী আপুর তো মেজো মামার ছোট ছেলের সাথে বিয়ে হয়েছে। তার মানে তুই সেই ছেলে? নদী আপুর জন্য মায়া হচ্ছে, শেষমেশেই কাকে বিয়ে করলো? সাথী চুপ কর, অনেকক্ষণ ধরে বকবক করছস, আর একটা কথা বললে আমি তোকে থাপ্পড় মারতে বাধ্য হব। আমার মেয়েকে থাপ্পড় মারার তুই কে? সবার সামনে ভালো মানুষ সেজে থাকস আর ভেতরে ভেতরে এইসব কুকর্ম করস। এই জন্য বলে উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট। ফুপি যা জানেন না তা নিয়ে প্লিজ কথা বলবেন না। বড় ফুপি রেগে সজোরে থাপ্পড় মেরে দিল। সাথী চমকে উঠল। নয়ন নিজের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে সাথীর দিকে তাকাতে সাথী চুপ করে থাকলো। বড় ফুপি রেগে বলল, ভাই, তুই এই শিক্ষা দিয়েছিস তোর ছোট ছেলেকে? বড়দের মুখে মুখে তর্ক করে একেবারে বেয়াদব বানিয়ে ফেলছিস। ওরে মাথায় তুলে তুলে কি করছস এইসব? নয়নের আম্মু রেগে ওর আম্মুর দিকে তাকিয়ে চলে গেল। নয়নের আম্মু বলল, তোর ভিতরে এই রূপ? তোকে নিয়ে আমি সব সময় গর্ব করতাম, আর তুই কিনা ফোনের দুনিয়া থেকে এত নোংরা খেলা করস। কয়টা মেয়ের জীবন নিয়ে খেলা করছস? আল্লাহ বাঁচাইছে, রাফিকে স্বামী হিসাবে পেয়েছিলাম। রাফি যেমনই হোক, অন্তত মেয়েদের প্রতিও তো আসক্ত না। আমাকে ভালোবাসে, আমার প্রতি তার সব কিছু। আর ভদ্রমুখে ভিতরে ছি ছি। নয়ন সাথীর দিকে তাকিয়ে বলল, সবাই আমাকে নানাভাবে কথা বলছে, তুই খুশি হয়েছিস তো? নয়ন, আমি রাগের মাথায়। চুপ, কোনো কথা শুনতে চাই না। নয়ন চলে গেলে সাথী হাতে গিয়ে হাত নামিয়ে নিল। রূপা আর কিছু বলতে গেলে সাথী চিৎকার দিয়ে বলল, জাস্ট শ্যাট আপ ভাবি। নিজে কেমন ওইটা দেখেন, অন্য পিছনে না লেগে নিজেরটা নিয়ে পড়ে থাকেন। আপনার হোস্টেলের সাথে আমারও ছিল, সব বেশি উঠবেন না। তোমার এত বড় সাহস? আমি তোমার ভাবি হই, আর তুমি কিনা আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দাও? সাথী, ওই তোর বড়, সম্মান দিয়ে কথা বল। এভাবে কথা বলা তোকে শিখিয়েছি। সবার বাবা মার মতো আমাকে ভাববি না, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। সাথী কিছু না বলে চলে গেল। নয়ন নদীকে খুঁজতে লাগলো। নদীকে দেখে রুমের ভেতরে ঢুকে পড়লো। ভেতরে ঢুকতে নয়নকে দেখে নদী কিছু বলার আগে ওর পাশে মেয়েটা বলল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আর এখানে সাথীর সাথে এসেছো নাকি? হ্যাঁ, তোমাকে এখানে দেখতে পাবো ভাবতেই পারছি না। তা আমার সাথে তোমার কি সমস্যা হয়েছে? আমি কি করেছি? আমাকে ব্লক কেন দিয়েছো? আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। যাই হোক তুলি, তুমি একটু বাহিরে যাবে? ওই কোথাও যাবে না। তুলি, ওই তোমার সাথেও রিলেশন করেছিল নাকি? তোমাকেও ধোকা দিয়েছে মনে হয়। আপু, কি বলেন? ও আমাকে ধোকা কেন দিবে? আর কিসের রিলেশন? সত্যি কথা বলি, ও সাথীর এক্স, বাট এখন দুইজন ব্রেকআপ করে নিয়েছে। সাথীর মাথা গরম, এইটারও মাথা গরম। দুজন মাথা গরম থাকলে কি হবে বুঝতেই তো পারছেন। ওই লুচ্চামি করছে জন্যই তো সাথী ওকে ছেড়ে দিয়েছে। ওই ভালো হইলে কি ওকে সাথে ছেড়ে দিত? আর না রাকিবকে বেছে নিত? আপু, তোমাকে আমি পরে সব খুলে বলবো। তুমি ওর ব্যাপারে ভুল ভাবছো। সাথী আমার কাজিন, সাথে বেস্ট ফ্রেন্ড। ওর ব্যাপারে কথা না বলাই ভালো। বাট আমি জানি না কেন ওকে লুচ্চা বলছেন। বাট নয়ন মোটেও লুচ্চা না, ও মিশুক বেশি, বাট লুচ্চা না। আমি ওর রুমমেট ছিলাম 1 মাস। ওর ব্যাপারে আমি যতটা বুঝেছি, যতটা জেনেছি, ওকে এই এক কথায় অসাধারণ। ওর রুমমেট ছিল মানে? ওই তো নাকি বাসা থেকে বের হইতো না। ওই কিভাবে তোমার সাথে থাকলো? কেন? ও তো 1 বছর বাইরে ছিল। আমরা দুজন একটা রুম পেয়েছিলাম। ওখানে 1 মাস আমরা একসাথেই থেকেছি। কোন দেশে গিয়েছিলে? মানে কোনো দেশে না, বাংলাদেশে। বাংলাদেশে এমন জায়গায় আছে নাকি যে অপরিচিত ছেলে মেয়ে এক রুমে থাকবে আর সেইভাবে থাকতে দিবে? মানে আপু, আমরা হাজবেন্ড ওয়াইফ হয়েছিলাম। মানে বুঝলাম না, জামাই বউ হয়েছিলে মানে? মানে ঢাকা চারুকলা 1 বছরের কোর্স করতে আমরা গিয়েছিলাম। সবাই হোস্টেল পেলেও আমরা সাথে আরও 6 জন পাই নাই। অনেকে বাসা ভাড়া পেয়ে গিয়েছিল, বাট আমরা দুজন পাইনি। সিঙ্গেল কাউকে তো ভাড়া দিতে চায় না, জানোই তো।
পরে কয়েকজন আইডিয়া দিয়েছিল, আর সাথীও আমাকে ভরসা দিয়েছিল ওর বয়ফ্রেন্ড কিছু হবে না, ও সব সময় খোঁজ খবর নিবে। তারপর আমি বাধ্য হয়ে ওর সাথে থাকি। বাহ, কি সুন্দর কথা। তারপর? আপু, আপনি এত রেগে কেন যাচ্ছেন? নয়ন আমার দিকে কখনোই বাজে নজরে তাকায় নাই। আমি গোসল করতে গেলে ও বাসা থেকে বের হয়ে যেত। ও সব সময় রুমে থাকতো না। দিনের বেলা আমি ঘুমোলে ও রুম থেকে বের হয়ে যেত। আমি যখন উঠে কল দিতাম তখনও বাসায় এসে ফ্রেশ হয়ে আর্ট করতো, আমিও করতাম। ও আমার দিকে তেমন তাকাতোও না, সব সময় নিজের দিকে তাকিয়ে কথা বলতো। সব বুঝলাম। তা রাতের বেলায় কি উনি বাইরে ঘুমাতে যেত নাকি? ফাজলামি করো। একটা ছেলে একটা মেয়েকে একা পাবে আর তার সুযোগ নিবে না, এইটা আমাকে বোঝাও। আপু, সত্যি বলছি, ও অনেক ভালো ছেলে। ও আসলে আমার সাথে কিছু করা তো দূরে থাক, ও আমার দিকে তাকাতেও না ঠিকভাবে। আমাদের কথা হলে বাইরে গেলে কথা হতো বা খাবার খাওয়ার সময় হতো। কোনো আইডিয়া লাগলে সাথে কলে থাকতো, তখন 3 জন মিলে কথা বলতাম। আর রাতের বেলার সাথে কলেই থাকতো। আমাদের রুমে লাইট অফ হতো না। নয়ন নিজে ঘুমোতো, আমি খাচ্ছে। আপনার মনে হয় নয়ন লজ্জা হলে সাথী আমাকে ওর সাথে এক রুমে থাকতে দিত? ও জন্মের জেলাসি। সাথে কিছুক্ষণ আগে লুচ্চা বলেছে, ওকে নিয়ে সবকিছু বলেছে। ওই কত খারাপ, আর তুমি ওকে ভালো বলছো। কার কথা বিশ্বাস করব? সাথীর কথা রাখেন, ওর মাথায় কি চলে ও নিজেও জানে না। নয়ন, তুমি এখানে আসলে কিভাবে? তোমাকে পরে বলবো। দয়া করে তুমি একটু রুমের বাইরে যাবে, আমার ওনার সাথে কথা আছে। ওকে, থাকো, যাই। আপু, আপনার সাথে আড্ডা দেওয়া বাকি আছে। কত বছর পর আপনাকে সামনে থেকে দেখছি। তুমি যাও, আমার কারোর সাথে কোনো কথা নাই। নদী, প্লিজ। তুমি আমার উপরে রাগ দেখানোর কে? তোর সাহস হয় কি করে আমার উপরে রাগ করস? সরি, প্লিজ আমার কথা শোনো। আমি অতটা খারাপ না তুমি আমাকে যতটা ভাবছো। কোনো কথা শুনতে চাই নাই। নয়ন, এখান থেকে যাও। আমার ব্যবহার আরো খারাপ হওয়ার আগে যাও। নয়ন, নদী আপু তোমাকে চেনে কিভাবে? আর তোমার আসল নাম নদী আপু কিভাবে জানলো? আমি ওর কাজিন হই, তাই জানি। কাজিন? তাহলে তো সাথীরও কাজিন হও। বউ? বউ মানে? তুলি যাও তো প্লিজ। নয়নের কথায় তুলি চলে গেল। নয়ন নদীর হাত ধরতে এক ঝটকায় সরিয়ে দিল। নয় নদীকে পিছন থেকে জড়িয়ে ধরল। নদী ছোটার চেষ্টা করতে লাগলো। তুলি ফোন নিতে এসে এই অবস্থা দেখে বলল, নয়ন, এসব কি করছো? আপুকে ছাড়ো। তুলি কথাটা বলে নয়নের শার্ট ধরে টান দিয়ে নদীর কাছ থেকে সরিয়ে সজরে থাপড় মারল ঠাস ঠাস করে। নয়ন গালে হাত দিয়ে কিছু বলার আগেই তুলি বলে ওঠে, ছি, আমি তোমার নামে প্রশংসা করছিলাম। সাথীর সাথে আমি তোমার হয়ে ঝগড়া করছি, আর তুমি কি না এই প্রতিদান দিলে? বড় আপুকে তুমি জোর করছো। তোমার থেকে এটা আশা করি নাই। তোমাকে রাগের মাথায় লুচ্চা বলতো, এখন তো দেখছি ও সত্যিই বলছে। তুমি আসলেই লুচ্চা, খারাপ একটা ছেলে। নিজের বয়সের বড় বোনের সাথে এমন কাজ করতে লজ্জা করে না? তুলি, এখান থেকে যাবে। আমি খারাপ ছেলে, যাও তো। মুখে ঘুষি দিয়ে দাঁত ফেলে দিব। কুত্তা একটা, তোর সাহস কম না? সাথী কোথায় এখন? ডাকছি, অনেক হয়েছে, আর না। তুলি সাথীকে ডাকতে লাগলো। সাথী তুলি ডাক শুনে এখানে আসলে সাথী কিছু বলার আগে তুলি বলে ওঠে, সাথী, এই কুত্তারে ছেড়ে দিয়ে ভালো করছোস। এই কুত্তা আসলেই লুচ্চা, তুই জানোস? ও কি করছে? ওই নদী আপুকে জোর করে পিছন থেকে জড়িয়ে ধরেছিল। আপু বারবার ছেড়ে দিতে বলছিল, আর এই কুত্তা জোর করে ধরেছিল। আমি না আসলে কি যে হতো? এই ছেলে সুনাম করলে ওই একটা জঘন্যতম ছেলে। তুলি না থাকলে আমার সাথে কতটা খারাপ হইতে পারতো। আপু, আমি ওকে দেখছি, ও লুচ্চামি বের করছি। তুলি জুতা খুলে মারতে যাবে, সাথে সাথেই সাথী ধরে ফেল। নয়ন নদীর দিকে তাকাতে নদী কিছু না বলে তাকিয়ে থাকলো। সাথীকে তুলি বলতে লাগলো, আমাকে ছাড়। এই লুচ্চার জন্য নাকি আমার বান্ধবীর সাথে ঝগড়া করেছি? ছাড় আমাকে, ওকে জুতা দিয়ে পিটাবো। তুলি, শান্ত হও, আমার কথা শোনো। কি কথা শুনবো? ছাড় আমাকে, ওকে আমি মেরে ফেলবো। তুলি, আমার কথাটা শোন, পাগলামি করিস না। তুলি কোনো কথা না শুনে জোর করে মারতে যাবে, তখনই সাথী রেগে চিৎকার দিয়ে বলল, এই থামবি? নদী আপু নয়নের স্ত্রী, ওর বউকে ওই যা ইচ্ছে তাই করবে। এখানে তুই কিচ্ছু বলার কি? কিসের বউ? ও একটা লুচ্চা।
তুলি আর কিছু বলার আগে থেমে বলো, কি? নয়নের বউ মানে? হ্যাঁ, ওর বউ, নদী আপু নয়নের বউ। তুলি নয়ন নদীর দিকে তাকালে নয়ন বলে ওঠে, মারো, জুতা মারো। কিন্তু আপু তো বলল। আমি না আসলে। আপু, ও আপনার স্বামী? ভাগ্য খারাপ জন্য ওর বউ আমি। আপু, আগে কেন বলেন নাই? সরি নয়ন। তুলি দৌড়ে চলে গেল, সাথে চলে গেল। নয়ন নদীর দিকে গেলে নদী বলে ওঠে, কাছে আসবে না, আমার মাথা গরম আছে। তোমাকে আঘাত করার আগে আমার কাছে আসবে না। আমি লুচ্চা, কোনো মানুষের স্পর্শ আমি পেতে চাই না। নয়ন নদীর কথা শুনে নয়ন নদীর হাত ধরে টান দিয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, শান্ত হও, কুল। নয়ন মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নদী ছোটার চেষ্টা করতে লাগলো। নদী এক পর্যায়ে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে থেকে কান্না করতে লাগলো। নয়ন নদীকে কোলে তুলে নিলে নদী নয়নের সাথে নাকের পানি চোখের পানি মুছতে লাগলো আর কান্না করতে লাগলো। নয়ন নদীকে খাটে বসিয়ে দিয়ে বলল, আমি তোমাকে সত্যি কথা বলবো, আমার উপরে দয়া করে রাগ করো না। আমি তোমাকে সব সত্যি বলবো, আমার ভিতরে কোনো লুকানো রাখবো না। কি শুনবো? তোর আর সাথে রোম্যান্সের কথা বলবি? সাথে আরো মেয়েদের সাথে কি কি করছস সেই সব শুনবো? অন্য মেয়েদের জান কলিজা কইছস সেটা শুনবো? আমি সাথীকে বেবি বলতাম, বাট জান কলিজা এইসব কাউকে বলি নাই। কি বেবি? নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। নয়ন নদীর গাল দুটা ধরে ঠোঁট দিয়ে পানি শুষে নিতে গেলে নদী কেঁপে উঠলে নয়নকে ধাক্কা দিয়ে বলে, দূর যা, এমন করলে আমার শরীর কেঁপে উঠছে। নদীর কথা শুনে ভঙ্গি দেখে নয়ন ফিক করে হেসে দিল। নয়নের হাসি দেখে নদী আরো জোরে জোরে কান্না করতে করতে বলে, আমি কান্না করি আর ওই স্বামী হয়ে আমার কান্না দেখে হাসে। আল্লাহ কেমন স্বামী আমার কপালে দিলে। নদীর কথা শুনে নয়ন তাড়াতাড়ি করে হাসি থামিয়ে বলো, সরি। আচ্ছা জান, শোনো না। আর জান বলস? যারা তোর জান তাদের কাছে যা। উফ, আমি আমার জানের কাছে আছি। জান শোনো, আমি সাথীকে ভালোবাসতাম, বাট ওর সাথে ব্রেকআপ হওয়ার পর থেকে আমি ওই আইডি ডিলিট করে দিয়েছি। আমার ফোন ঘেটে দেখো, কোনো মেয়ের সাথে কোনো প্রেম আছে নাকি দেখো। নয়ন নদীর হাতে ওর ফোন দিল। নদী নয়নের ফোন হাতে নিয়ে সবকিছু চেক করতে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী চেক করতে থাকলো। নয়ন দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে দিল। লাগেজ থেকে থ্রিপিস বের করে নিয়ে এসেছে। নদীর হিজাব খুলে দিল। শাড়ি খুলতে নদী তাকালে নয়ন বলল, তুমি দেখো, আমি তোমাকে সাহায্য করে দেই। নদী কিছু বলল না। নয়ন নদীর শাড়িতে লাগানো সব পিন খুলে ফেললো। শাড়ি আঁচল খুলে ফেলে দিল। নদী চেক করতে থাকলো। নয়নকে কিছু বলল না। নয়ন ব্লাউজ হাত দিতে নদী ভ্রু কুচকে তাকালো। নয়ন কিছু বলার আগে নদী নয়নের শার্টের সাথে ওর নাকের পানি মুছে আবার চেক করতে থাকলো। নয়ন সব খুলে থ্রি পিস পরিয়ে দিতে লাগলো। নয়ন ফোন রাখতে গেলেই রাখতে দিল না। নদী পোশাক পরিবর্তন করে দিয়ে নয়ন বলল, শুয়ে থেকে আরামে দেখো। নয়ন কথাটা বলে শাড়িটা ভাঁজ করতে লাগলো। সব ভাঁজ করে রেখে দিয়ে নয়ন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলে দেখে নদী এখনো মনোযোগ দিয়ে দেখছে। তমতুলি আরো কয়েকজন বসে আছে ওর পাশে। নদীকে নয়নকে দেখে তম বলে, আজকে তোমার কপালে দুঃখ আছে। আমি এমন কিছু করি নাই যে আমার কপালে দুঃখ থাকবে। ওর যত SMS পড়তে মন চাই পড়ুক। ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, যেখানে পারে সেখানে চেক করুক গা। তোমার গ্যালারিতে নয়ন ভেবা চাকা খেয়ে তাড়াতাড়ি করে নদীর কাছে গেলে দেখে ওর গ্যালারিতে কিছু ভিডিও পিক দেখে নদীর আগে গজগজ করতে লাগলো। নয়ন তাড়াতাড়ি করে টান দিয়ে ফোন দিয়ে বলল, জান, আর দেখতে হবে না। জান, কসম করে বলছি কোনো মেয়ের সাথে আমি প্রেম করি নাই, বাট তুমি যা দেখছো আমি নামাই নাই। মানে সত্যি বলছি। সব ডিলিট কর, না হইলে তোর কপালে দুঃখ আছে। কি দেখেছো দেখি? চুপ কর। নয়ন সব ডিলিট করে দিল। নয়ন নদীকে বলল, প্লিজ আমাকে খারাপ ভেবো না, আমি সত্যি ওইসব নামাই নাই। চুপ থাক, আমার মাথা ব্যথা করছে। কপালে হাত বুলিয়ে দিবি। তোর জন্য কান্না করে আমার মাথা ব্যথা করছে। আচ্ছা দিচ্ছি, বাট তুমি দয়া করে আমাকে খারাপ ভেবো না। তোকে আমি কিছু বলছি? তাড়াতাড়ি মাথা টিপে দে। আপু, তোমাদের খাইতে ডাকছে। খাবো না, তুই যা খেয়ে আয়। ওর মাথা ব্যথা করছে, আমি খাবার নিয়ে আসি। নয়ন তবাতুলির সাথে একসাথে বের হয়ে যেতে নিল। নদী নয়নকে বলল, ফোন দিয়ে যাও। নয়ন খাটের দিকে ফোনটা ঢিল দিয়ে দিলে নদী হাতে নিয়ে দেখতে লাগলো। নয়ন নিচে গেলে নয়ন ওর ছোট চাচিকে বলল, ছোট আম্মু, আমার আর নদীর খাবারটা দিন, রুমে গিয়ে খাবো।
সবাই একসাথে আছে, একসাথে বসে খাইলে কি সমস্যা? রুমে গিয়ে কেন খেতে হবে? নদী আপুর মাথা ব্যথা। ছোট চাচি নয়ন আর নদীর খাবার দিয়ে দিল। নয়ন এখান থেকে চলে গেল। নয়ন রুমে গেল। নয়ন নদীর পাশে বসতে ফোনে কিছু ভিডিও দেখে নয়ন লজ্জা পেয়ে বলল, ধুর, কি দেখো, ফোনটা রাখো। এইসব করে মেয়েদের মাথা নষ্ট করছিস তাই না? সেলিব্রিটি হয়ে গেছিস তুই তাই না? চুল কেটে দিমু, এই চুলের স্টাইল দেখছস? সব ভিডিওতে চুল বেশি নাড়াচাড়া করস। কুত্তা বিড়াল আমি নিজেই ক্রাশ খেয়ে গেছি, তাহলে অন্য মেয়েদের কি অবস্থা? তোর চুল সব কেটে দিমু। নদী কথাগুলো বলে যেই নয়নের চুল ধরবে সাথে সাথে নয়ন হাত ধরে খাটের সাথে চেপে ধরে বলল, খাবার খেয়ে নাও চুপচাপ। ওই সময় সবাই টিকটক করতো, আমিও একটু একটু করতাম। সব বুঝলাম, আকাশ কি? মানে ওইটা ফেক নেম। আসলটা কোথাও ব্যবহার করি না। আগে সবাই ফেক নাম ব্যবহার করতো। সাথীর আইডির নাম ছিল মেঘনা, আমার নাম আকাশ। বাহ বাহ, কত ঢং দুইজনের, কুত্তা বিড়াল। এত গালি দাও কেন? আসো খাবার খাওয়াই দেই। আমার তো মাথা ব্যথা করছে। খাবার খেয়ে টাফনিল খেয়ে নাও। হাত ছাড়, লাগছে। নদীর হাত ছেড়ে দিলে আজ শুয়ে হয়ে বসে থাকলে নয়ন খাবারের প্লেট নিয়ে খাবার খাওয়াতে লাগলো। নয়ন নদীর দিকে তাকে ওর চুল সরিয়ে দিল। নদী বলে ওঠে, আমাকে ধোকা দেওয়ার চিন্তায় আছো তাই না? নদীর কথা শুনে নয়ন বলে ওঠে, শুনো সাথী, আমার অতীত, তুমি আমার বর্তমান, ভবিষ্যৎ। সাথীর সাথে সম্পর্ক হালাল ছিল না। তোমার সাথে আমার পবিত্র সম্পর্ক। তোমাকে আমি কিভাবে ধোকা দিব বলো? তুমি আমার জীবন সঙ্গী, সেখানে তোমাকে ধোকা দিব ভাবলে কিভাবে? দেখো, আমার রাগ একটু বেশি। আমি নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি সব সময়। যেই দিন থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি আমি আমার স্ত্রীর উপরে রাগ দেখাবো না অকারণে। আমি সব সময় তোমাকে হাসি খুশি রাখবো, কখনোই কষ্ট দিব না। যত যাই হোক, তোমার উপরে কোনো রাগ দেখাবো না। তাহলে নদী বলে চিৎকার দিতেন, ওইটা কি? কি আর বলবো, রাগ কন্ট্রোল করতে করতে যখন মনে থাকে না তখনই রাগ দেখিয়ে ফেলি। বাট বেশিক্ষণ তো আর না। মনের ভিতরে রাগ করে তোমার নাম ধরে ডাকছি, বাট আমি সত্যি তোমার উপরে রাগ করতে চাই না। ভালো, পানি খাবো। নয়ন নদীকে পানি দিয়ে দিল। নদী পানি খেতে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নয়নের দিকে গ্লাস দিলে নয়ন পানির গ্লাসটা রেখে দিয়ে খাওয়াতে লাগলো। নদী নয়নের গ্যালারি দেখতে লাগলো। মাঝে মাঝে নয়নের দিকে তাকিয়ে দেখতে লাগলো আর গ্যালারির ছবি দেখতে লাগলো। নয়ন বলে ওঠে, এইসব পিক দেখো না, আমার শরম লাগছে। আমার হিংসা হচ্ছে। ও মা, আমি কি করলাম? কিসে আবার হিংসা হইল? দেখো, আমি সত্যি সাথী বাদে আর কোনো মেয়ের সাথে প্রেম করি নাই। ওইটা বলছি না, আমার হিংসা হচ্ছে এত কিউট কিউট পিক দেখে। আচ্ছা, তুই এত ভ্রমণ করছস, আমাদের বিয়ে হয়েছে, একবারও তো বললি না চলো বউ হানিমুনে যাই। নদীর কথা বলে ভঙ্গি দেখে নয়ন ফিক করে হেসে দিল। নদী চোখ রাঙিয়ে তাকালে নয়ন হাসি থামিয়ে বলল, তুমি তো হানিমুন করতে গ্রামে নিয়ে আসলে, আমাকে কিছু বলার সুযোগ দিয়েছো। এখন থেকে গিয়ে আমি হানিমুনে যাব। আর হ্যাঁ, আমাকে সুন্দর সুন্দর পিক তুলে দিতে হবে। তোমার তো অনেকগুলো ক্যামেরা দেখলাম। ওকে ম্যাম, তুলে দিব, এখন খাও। নদী খেতে থাকলো আর পিক দেখতে লাগলো। খাওয়া শেষ হলে নয়ন পানি খাইয়ে দিয়ে নিজে খেতে লাগলো। খাওয়া শেষ করলে নয়ন প্লেট সব নিচে দিয়ে আসলো। নয়ন মেডিসিন দিলে নদী খেয়ে নিল। নয়ন নদীকে বলল, তুমি ঘুমাও, মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। এই শোনো না। বলো। আমার না তোকে খেতে ইচ্ছে করছে। দ্যাট কি বলো, আমাকে খাবে মানে? থাক, নেশার ঘরে কি যে বলি, আমার অনেক আদর খেতে ইচ্ছে করছে। ও তাই বলো, আমি তো সবসময় রাজি, কাছে আসবো। না, দরজা চাপা দিয়ে আসো তো। আচ্ছা, আসছি। নয়ন দরজা চাপিয়ে দিয়ে নয়ন যেই নদীর কাছে যেতে হাঁটা দিতে যাবে, নয়ন খাটের কিছুটা কাছে আসলে নদী বলে ওঠে, এই ওখানে দাঁড়াও, ওখান থেকে এক পাও এগিয়ে আসবে না। কেন? আমি না আসলে কিভাবে আদর করব? এখন ওইসব করা যাবে না, রাত হোক। এখন করলে কে না কে চলে আসবে, রাগ হবে। তাহলে দরজা চাপা দিতে বলে কেন? আমি এরকম নয়নকে দেখতে চাই। নদী নয়নের জামা ছাড়া পিক দেখে নয়ন লজ্জা পেয়ে গেল। নয়ন বলে ওঠে, আল্লাহ, এই বউ এত লুচ্চি হচ্ছে। ও আমি দেখতে চাইছি, লুচ্চা হয়ে গেলাম? আর তুই যে স্টোরি দিয়েছিস ওগুলো কি সারা দুনিয়ার মানুষকে দেখাতে পারো, স্যার বউকে দেখাতে এত কথা? আরে বাবা, আমি এভাবে বলি নাই, আমি তো দুষ্টুমি করে বলছি। আর আমার সব তো তোমার, তুমি দেখবে না তো কে দেখবে? জান, রাগ করো না প্লিজ। দেখবই না, তুই যা, ফেসবুকে দেগা।
নয়ন ওর শার্ট খুলে নদীর দিকে হট লুকে তাকালে নদী ওর সিক্স প্যাক দেখতে লাগলো। নদী রাগ ভুলে হাসি দিয়ে বলল, এইদিকে আসো তো, আমি হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাই। নয়ন নদীর কাছে যেতে লাগলো। যেই নদীর কাছে যাবে সাথে সাথে দরজা খুলতে নয়ন পিছনে ঘুরতে নয়ন তমা নদীর আম্মুকে দেখে নয়ন লজ্জায় পড়ে গেল। নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নদীর আম্মু চলে যেতে নিবে নয়ন তাড়াতাড়ি করে শার্ট পরে নিয়ে বলল, ফুপি কোথায় যান? ফুপি ভুল ভাবছেন, আসলে আমার শরীর চুলকাচ্ছে তাই শার্ট খুলছিলাম। বউ কিছু বলো। নয়নের কথা শুনে নদী বলে ওঠে, হ্যাঁ আম্মু, ও শরীর চুলকাচ্ছিল। নয়ন, তোমার অ্যালার্জি উঠেছে নাকি? তাহলে মেডিসিন খেয়ে নাও। নদীর আম্মু এগিয়ে আসলো। তমা মিটি মিটি হাসতে লাগলো। নদীর আম্মু নদীর কাছে বসলো। নয়ন তাড়াতাড়ি শার্টের বোতাম লাগিয়ে চুলকানে ভান করে বারান্দায় চলে গেল। তমা নয়নের পিছন পিছন গিয়ে নয়নকে হালকা গুঁতা দিয়ে বলল, বুঝি কোনটা চুলকানো আর কোনটা রোম্যান্স। ফাজিল মাইয়া, আমি তোমার দুলাভাই লাগি? আগে মামাতো ভাই, তারপর দুলাভাই। বুঝলাম। দূরে দাঁড়িয়ে কথা বলো। তোমার সিক্স প্যাক আছে? আমি তো ভাবতেও পারি না, এত সুন্দর গঠন বানালে কিভাবে? চুপ থাকো, বাজে কথা বলো না। তমা নয়নকে জ্বালাতে লাগলো। এদিকে নদীর আম্মু বলে ওঠে, তোর মাথা ব্যথা কমেছে? হ্যাঁ। আমি বুঝতে পারি নাই নয়ন এমন হবে। আসলে সামনে মানুষ যা প্রকাশ করে সেইটাই তো মানুষ দেখে, ভিতরে কার কি রূপ সেইটাই তো কেউ জানে না, তাই না? আম্মু ওসব নিয়ে চিন্তা করো না, আমার হাতে ওর ফোন। ওই শুধু সাথীর সাথে রিলেশন করছিল, আর নয়নকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি ভুল করি নাই। আমি সাথী নয়নের কিছু SMS পড়ছি, ওই লুকিয়ে রাখছিল, আমি এটা বের করে পড়ছি। নয়নকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আমি ওর জায়গায় থাকলে সাথীর ভালো প্রেমিক হয়ে যেতে পারতাম। ওই যে অফার নয়নকে দিয়েছিল, নয়ন অস্বীকার করেছিল। ওদের আর কিছু SMS দেখলাম। আর আম্মু হও, সবকিছু বলা যায় না, বাট এইটা মাথায় রেখো, নয়ন খারাপ না। সাথে যা অভিযোগ করেছে ওইটা মোটেও ঠিক না। আর ওকে ভুল বলি না, কারণ আসলে নয়ন মেসেঞ্জার, ইনস্টাগ্রামে মেয়ে মানুষের SMS এ ভরা। হুট করে এসব দেখলে ভুল বোঝার মতোই। আমিও তো কিছু বুঝতে চাইও না আর শুনতেও চাচ্ছি না, বাট তুই সুখী তো আমি খুশি। তোর সুখটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয় নয়ন এখন যেমন হোক না কেন, তুই ওকে নিজের মতো গড়িয়ে নিতে পারবি। ওর বয়স বা কত? 19। 1 মাস পর 20 পড়বে। 1 মাস পর ওর জন্মদিন। হ্যাঁ, আচ্ছা থাক, তাহলে আমি আসছি। নদীর আম্মু চলে গেল। নদী ঘাট থেকে নেমে বারান্দায় গেলে নয়ন ভয়ে ঝোঁক গেলে তমাকে সরিয়ে দিয়ে নদীর হাত ছড়ে বলল, বউ ভুল বোঝো না প্লিজ, থাপ্পড় দেওয়ার চিন্তা করো না। তমা বারবার বিরক্ত করছিল তাই আমি ওর হাত ধরে সরিয়ে দিচ্ছিলাম। বউকে দেখে এত ভয় পাও কে? বউকে দেখে ভয় পাবে না তো তোকে দেখে ভয় পাবে? এখান থেকে যা তো। নদীর কথা শুনে তমা চলে গেল। নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, একটা কিস দেই? তোমাকে না অনেক সুন্দর লাগছে। তোমার ঠোঁট জোড়া আমাকে বলছে, জান তোমার ঠোঁট জোড়া আমার দখল করতে দাও। নয়নের কথা শুনে নদী মুচকি হাসি দিয়ে নয়নের মাথা ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিল। নয়ন মনে মনে খুশি হলো। নদী নয়নের কোমর জড়িয়ে ধরে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে থেকে কিস করতে লাগলো। 3 মিনিট পর ছাড়লে নয়ন নদীর কপালে কিস করে নাকের সাথে নাক ঘষে বলতে লাগলো, তোমাকে হাসিতে অনেক সুন্দর লাগে। তুমি রেগে গেলে কলিজার পানি শুকিয়ে যায়। তুমি আমার উপরে রাগ করবে, এটা স্বাভাবিক, বাট বেশি রাগ যেন করো না। একটু বেশি রাগ করব। না না বউ, বেশি রাগ করার দরকার নাই। আমি তোমাকে ভালোবাসি তো। আমার ফোন সারাদিন তোমার কাছে রেখো, দরকার হইলে আমি ফোন না আরবো না। তাও ভুল বুঝে রাগ করে থাকবে না, ওকে? ও তো ভালো হইতে হবে না। তোমার ফোন তোমার কাছে থাকবে, কিন্তু একটা কথা, ভুলেও মেয়েদের SMS এর উত্তর দিবা না। আর আমার কাছে তোমার আইডি লগইন থাকবে, ওকে? আর আমার এইসব বিরক্ত লাগে। আমার ভিতরে মরার বয়সে যান। তাই মরার ভয় করা ভালো। শোনো, তোমার যখন যা মনে চাইবে আমাকে বলবে। আমি আমার সাধ্য মতন তোমার চাওয়া পূর্ণ করব। আমার কাছে কোনো লজ্জা থাকবে না, আমাকে ফ্রেন্ডের মতো ভাববে। আমি তোমার স্ত্রী, আমি তোমার বউ, আমি তোমার সব। কথা দাও, আমার কাছে কোনো কিছু লুকাবে না। কথা দিলাম আমি তোমার কাছে কোনো কিছু লুকাবো না। গুড বয়। তুমি কি সাথীকে এখনো ভালোবাসো? মিথ্যা বলবে না। এখনো কি মনে পড়ে? সত্যি বলবো নাকি মিথ্যা? সত্যি বলো, আমি রাগ করব না। আর রাগ করলেও একটু বকাঝকা করতে পারি, এর বাইরে কিছু তো করব না।
সত্যি বলবো বলে আবার তুমি রাতে একটুও আদর করতে দিবা না, তাই কিছু বলতে চাই না। সত্যি বলো, মিথ্যা বলবে না। আর কিছু না বলো তাহলে আমি কিন্তু অনেক কিছু ভেবে নিব। ওকে, সত্যিটা বলছি। সত্যি বলতে সাথীকে আমার মনে পড়ে, বাট ভালোবাসি না। তুমি ভেবো না যে আমি এখনো ভালোবাসি, জাস্ট মনে পড়ে মাঝে মাঝে। মানে ধরো তুমি এই যে বাচ্চাদের মতো মাঝে মাঝে মুখ বানালে, ওই রকম যদি অন্য কেউ করে, তুমি আমার পাশে না থাকলে, তাহলে কিন্তু একটু হইলেও মনে পড়বে যে আমার বউ এরকম করতো। কিছু মানুষের স্বভাব যা ভোলা যায় না। নয়ন কথাগুলো বলে যেই নদীর দিকে তাকাতেই যাবে, নয়ন ভয়ে ঠোক গিলে বলে, ওই যে দেখো রাগ করছো, আমি তো বললাম যে বলবো না। নয়নের দিকে এক নজরে তাকিয়ে থাকলে নয়ন ভয়ে কাঁপতে লাগলো। নদীর মুখের সামনে হাত নাড়ালেও নদী কোনো রেসপন্স করে না। নয়ন বলে ওঠে, সরি, আর কোনো কিছু মনে রাখবো না। আমি জানি এগুলো পাপ, আমি সত্যি আর মনে রাখবো না, প্রমিস। আর অতীত মনে রাখবো না, তুমি আমার সব জায়গায় থাকবে। নয়নের কথা বলা আর ভয় পাওয়া দেখে নদী ফিক করে হেসে দিয়ে গালে কিস করে বলে, থ্যাংক ইউ সত্যি বলার জন্য, বাট আর মাথায় রেখো না। নদীর হাসি দেখে নয়নও হেসে দিল। তুলি এসে বলল, কি ব্যাপার জামাই বউ কি নিয়ে এত হাসো? আমাকেও বলো একটু, আমি একটু হাসি। তুই বিয়ে কর, তারপর তোর জামাইয়ের সাথে হাসিস। ওকে, যাই হোক চলো, সবাই ছাদে আড্ডা দিতে যাচ্ছে। তুই যা, আমরা আসছি। তুলি চলে গেল। নদী ওড়না নিয়ে বলল, চলো যাই। মাথায় কাপড় দিলে তোমাকে যা লাগে না, কি বলবো, এক কথায় অসাধারণ। তাই? ভালো, এখন চলেন যাই। নয়ন নদীকে নিয়ে যেতে লাগলো। দুজন সিঁড়ি বেয়ে ছাদে গেলে একজন বলে ওঠে, বাবা, নদী তুই দেখি আমাদের ভুলে গেছস? ভুলে আবার যাবে না, নতুন জামাই পেয়েছে, ঘর থেকে বেরই হয় না। নদী দুজনের কথা শুনে লজ্জা পেয়ে বলে, ভাইয়া আপু মজা নেবে না তো? আমার যে মাথা ব্যথা, দুজন একজনও তো দেখতে গেলে না। আমরা কিভাবে জানবো কার মাথা ব্যথা নাকি অন্য কিছু? মাইশা কথাগুলো বলে হালকা কাশি দিলে নদী লজ্জায় রাগে লুক নিয়ে তাকিয়ে বলো, আপু বাদ দে, আর লজ্জা পাওয়া লাগবে না। তা নয়ন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আর বড় আপু দুলাভাই আসে নাই? নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে বলল, তুই আবার মাইশার জামাইকেও চিনিস? বাহ, ভেরি ইন্টারেস্টিং তো। আমি নিজেও তো অবাক, তুই মাইশাকেও চেনোস, মাইশার জামাইকেও চেনোস? এভাবে অবাক হওয়ার কি আছে? মাইশা আপুর ননদ আমার ফ্রেন্ড হয়। গেল, এখানেও প্রেম হয়ে গেল। তমা থাপ্পড় মারবো বাজে কথা বললে। সব জায়গায় তোমার বান্ধবী থাকে? বউ, আগে ভুল বুঝবে না তো। শোনো, মাইশা আপুর ননদ আমার ক্লাসমেট, আমরা পরীক্ষা একসাথে দিয়েছিলাম, সেখান থেকে পরিচয় হয়েছিল। আর অনলাইনে বেশ কিছু ফ্রেন্ডদের সাথেও পরিচয় হয়েছিল। একবার নোয়াখালীতে ঘুরতে গেছিলাম, তখনই মাইশা আপুদের বাসায় গেছিলাম। সেখানে ছোট চাচ্চু ছিল, সেইখান থেকে পরিচয় হয়েছিল। পরে ওনাদের বাসায় 2 সপ্তাহ থাকছিলাম। দুলাভাই তার দেবর আন্টি অনেক ভালো ছিল, ওনাদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো গেছে। আমার শাশুড়ি তো এখনো আমাকে, আমার ননদকে নয়নের কথা জিজ্ঞেস করে। আমার ননদকে ব্লক করে দিয়েছো কেন? ওর মাথায় সমস্যা আছে, আমাকেও ব্লক দিয়েছে। মনে হয় আমি ব্লক করছিলাম তোমার ননদকে। কি? তুই কিভাবে ওর ফোন থেকে ওকে ব্লক করলি? নয়নের এক্স। এসব কথা বাদ দিয়ে বসো। আর বারবিকিউ ব্যবস্থা প্রায় হয়ে গেছে, বাকি কাজগুলো তোমরা করো। সাথী আর নয়ন ভালো এসব করতে পারে, আগে সব পার্টিতে তো ওরা দুজনই করতো। আমিও করতে পারি। জেলাসি? আপু আমার সাথে মজা নিবে না তো? যাক বাবা, আমি বললাম জাস্ট। হ্যাঁ। নদী ভেঙচি দিয়ে নদীর সাথে সাথে গেল। দুইজন সব কাজ করতে লাগলো। নয়ন কয়লাগুলো দিয়ে আগুন ধরিয়ে দিল, সাথী এসে সাহায্য করলো। নদী নয়ন সাথীকে এক পাশে দেখে নদী বলে, সাথী এইদিকে আয়, এগুলো ওখানে দিয়ে দে। সাথী নদীর দিকে গিয়ে চিকেন বারবিকিউ করতে দিতে লাগলো। মাইশা সজীবের বউ মিটিমিটি হাসতে লাগলো। নদী নয়নের পাশে দাঁড়িয়ে ওকে সাহায্য করতে লাগলো। সাথী এক পাশে, নয়ন এক পাশে বসে থেকে বারবিকিউ করতে লাগলো। নয়ন নদীকে বলল,
হাত ধুয়ে আছো, হাতে ঝাল ধরবে, যাও হাত ধুয়ে আসো। নয়নের কথা শুনে সজীব আর মাইশা হাসতে হাসতে বলল, হাত ধুয়ে আসো, হাতে ঝাল ধরে যাবে। যাও হাত ধুয়ে আসো। বউ যাও হাত ধুয়ে আসো। সজীব মাইশার কথা শুনে নয়ন ভেবাচাকা খেয়ে গেল। নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নদী বলে ওঠে, তোমরা কিন্তু আমার বড়, ভুলে যেও না। আমার পেছনে না লাগলে তোমাদের ভালো লাগে না? যাক বাবা, আমরা আবার কখন ওর পিছনে লাগলাম? আমি মাইশা আমার বউকে বলতাছি, বউয়ের হাতে ময়লা, যাও না কেন, যাও। সজীব মাইশার কথা শুনে সবাই হাসতে লাগলো। নয়ন আর কিছু না বলে নিজের কাজে মনোযোগ দিতে লাগলো। নদী হাত ধুতে চলে গেল। সাথী নয়নের হাত এক হাত সাথে লাগতে দুইজন একে অপরের দিকে তাকালো। নদীর দিকে নজর গেলেই নয়ন তাড়াতাড়ি হাত সরিয়ে দিলে সাথী চিকেনটা দিয়ে দিল। আগেরগুলো নামিয়ে ফেলতে গেলে সাথে থ্রি পিচের এক কানিতে আগুন লেগে গেলে সবাই চিৎকার দিয়ে উঠল। নয়ন দৌড়ে গিয়ে সাথীকে জড়িয়ে ধরে ওর হাত দিয়ে থাপড়াতে থাপড়াতে আগুন নেভানোর চেষ্টা করতে লাগলো। সাথী নয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। সাথীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। সাথী ভাবতে লাগলো, একবার তো হাত করতে চাইছিলাম, তুমি আমাকে দাও নাই, আমাকে স্পর্শ করতে দাও নাই। আজ তুমি আমাকে নিচ থেকে জড়িয়ে ধরলে, কি ভাগ্য দেখো। কতবার রিকোয়েস্ট করতাম একটু জড়িয়ে ধরি তোমাকে, তুমি কখনোই রাজি হতে না। একবার কাছে পেতে চেয়েছিলাম, তুমি আমাকে কাছে টেনে নাও নাই। আজ আমার বিপদে ঠিকই আমাকে তোমার এত কাছে টেনে নিলে। আগুন ধরেছে এতে আমি ভয় পাচ্ছি না, আমার আনন্দ হচ্ছে যে আমার শখটা পূর্ণ হইল। সাথী নয়নের দিকে তাকিয়ে আছে। নয়ন আগুন নেভানোর চেষ্টা করছিল। নদী তামা পানি নিয়ে এসে ঢেলে দিলে আগুন নিভে গেল। নয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেল। সাথী নয়নের বুকে মুখ লুকিয়ে থাকলো। নদী সাথীকে ধরলে সাথী নয়নকে ছেড়ে দিল। সাথী নয়নের হাতের দিকে তাকালে সাথী বলে, নয়ন তুমি কি পাগল হয়ে গেছো? হাত দিয়ে কেউ আগুন নিভাতে আসে? তোমার হাত কি অবস্থা হয়েছে দেখি আমার কাছে দাও। সাথী নয়নের হাত নিলে নদীর দিকে চোখ গেলে নয়ন এক ঝটকায় হাত সরিয়ে নিল। সাথী নয়নের ব্যবহারে অনেক কষ্ট পেল। সাথীর চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়ন বলে ওঠে, চোখে দেখো না, কানার মতো করে কাজ করো। তাতে তোমার কি? আমাকে বাঁচাতে তোমাকে বলেছিলাম আমি? আমাকে বাঁচিয়ে নিজেকে মহান প্রমাণ করতে এসেছিলে, আর তোমার সাহস কি করে হইল আমাকে জড়িয়ে ধরার আমার হবু স্বামীর সামনে? সাথী কথাটা বলে রাগে নয়নের গালে সজোরে থাপ্পড় মারলে সবাই চুপ হয়ে গেল। নদী কিছু বলবে তখনই নয়ন ইশারা করে চুপ করে থাকতে বলল। নয়ন বলে ওঠে, সরি, আমার খেয়াল ছিল না আমি কি করছিলাম। সাথী, তোকে ওই বাঁচালো আগুনের ভয় না করে, নিজের হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিল, আর সেখানে তুই কিনা ওকে থাপ্পড় মারলি। আমি কি একবার ওকে বলছি আমাকে সাহায্য করতে? ওকে কি একবার বলছিলাম আমার আগুন লাগছে আমাকে সাহায্য করতে? সাথে এটা কি ধরনের কথা? নয়ন তোকে সাহায্য করছে, এতে তুই ধন্যবাদ দিবি, আর সেখানে তুই কিনা ওকে ব্লেম করছিস। তোমার জামাইকে বলে দিও আমার কোনো সাহায্য লাগবে না তার কাছ থেকে। আমি একা চলতে শিখে গেছি, কারো সাহায্য আমার লাগে না। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। কিসের ক্ষমা? হ্যাঁ, মহান তো সাজা হয়ে গেছে, এখন আমি খারাপ তুই মহান। সাথী কথাগুলো বলছিল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। নয়ন বড় ফুপির দিকে তাকিয়ে বলল, বড় ফুপি, ওর ভালোবাসা দরকার, আপনি ওকে নিজের কাছে টেনে নেন। নয়ন কথাটা বলে অন্যদিকে ঘুরে দাঁড়ালে সাথী কান্না করতে করতে বলল, আমার কখন কি দরকার তোকে সেটা বলতে বলছি? তুই নিজেকে কি ভাবস? হ্যাঁ সাথী, কি ধরনের পাগলামি হচ্ছে? ওই তোকে বাঁচালো আর তুই ওকে বকাঝকা কেন দিচ্ছিস? ফুপি, মেয়েদের সাথে নরম সুরে কথা বলো, মেয়েদের বুঝতে শিখো। মেয়েদের যদি তুমি না বুঝো তাহলে ওদের কে বুঝবে? ভালোবেসে নিজের কাছে টেনে নাও, মা হয়ে বুঝতে শিখো সন্তানরা কি বোঝায়, কথার মানে কি বলে। রুডলি কথা বলে ভেবো না ওরা তোমাকে ভয় পায়, ওরা তোমাকে ভয় পায় না, সম্মানের ক্ষেত্রে তোমার কথা মেনে চলে। নয়নের কথা শুনে তমা চোখে পানি ছলছল করলো। বড় ফুপি তমার দিকে তাকাতে তমা চোখে পানি ভাসতে দেখে বড় ফুপি সাথে সাথে সাথী আর তমাকে নিজের কাছে ডাকলো। দুজন দৌড়ে বড় ফুপিকে জড়িয়ে ধরলো। দুজন কান্না করে দিল। নদী নয়নের হাত ধরে ফু দিতে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ফু দিও না, মাথা ব্যথা করছে তোমার, ফু দিলে 12 মাথা ব্যথা বেড়ে যাবে। তোমাকে ওইটা নিয়ে ভাবতে হবে না,
ভাবি ভাইয়ার হাতে এইটা লাগিয়ে দাও। নয়নকে ধরে নদী পাটির উপরে বসিয়ে দিল। নদী নয়নের হাতে ক্রিম লাগিয়ে দিতে লাগলো। নয়ন সাথীর দিকে তাকিয়ে আছে, সাথী নয়নের দিকে তাকিয়ে থাকলো। নয়ন চোখ সরিয়ে নিল। সাথী মনে মনে ভাবতে লাগলো, আমি তোমাকে আমার হৃদয় দিয়েছি, কিন্তু তুমি আমাকে যা দিয়েছো তা ছিল ব্যথা। তুমি সুন্দর অভিনয় করতে পারো, আমাকে ব্যথা দিয়ে আমার উপরে দোষ চাপিয়ে দিব্যি বউকে নিয়ে সুখী সংসার করছো। সাথীকে বড় ফুপি বলে ওঠে, তমা, তোর আপুকে নিয়ে যা, ওকে পোশাক পরিবর্তন করে নিয়ে আয়। তমা সাথীকে নিয়ে চলে গেল। বড় ফুপি নয়নের কাছে এসে বসলো। নয়নের হাত দেখে বলল, আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য তোকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তুই ছোট হয়ে আমার চোখ খুলে দিয়েছিস। আমি নিজে বলছি, তোর মা বাবা তোকে মানুষের মতো মানুষ করতে পেরেছে। আমাকে ক্ষমা করে দিস। ফুপি আমার কাছে ক্ষমা চাও না। তুমি আমার বড় ফুপি, ধরতে গেলে তুমিও আমার মায়ের মতো। মা হয়ে কি ছেলের কাছে ক্ষমা চায়? আর আমিও তো বেয়াদবি করছি, তার জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও। নয়নকে বুকে টেনে নিয়ে বলল, তোর জায়গায় তুই ঠিক আছিস। বউয়ের পাশে তুই থাকবি না তো কে থাকবি? এভাবে সারা জীবন নদীর পাশে থাকিস। নদীও আমার সন্তান, তুইও। আমি মা হিসেবে তোদের সুখ চাই। দোয়া করো ফুপি। সবাই আগের মতো স্বাভাবিক হয়ে গেল। সবাই আড্ডা দিতে লাগলো। সাথী তমা সবার সাথে যোগ দিল। বোতল দিয়ে গেম খেলতে লাগলো। যার দিকে যাবে তাকে ডেয়ার বা ট্রুথ দেওয়া হবে। সবাই মিলে খেলতে লাগলো আর মজা নিতে লাগলো। নদী কাছে আসলে রাফি পালা হয়। রাফি বলে ওঠে, ট্রুথ না ডেয়ার? ডেয়ার নিব না, ট্রুথ নিব। তুমি সজীব ভাইয়া ছোট থেকে আমাকে ফাঁসিয়ে দাও, তাই আমি ট্রুথ নিব। ওকে, আচ্ছা একটা সত্যি কথা বল তো, তুই শাকিলের সাথে তোর কি সম্পর্ক ছিল? তুই শুধু ফ্রেন্ড ভাবতি নাকি রিলেশন ছিল? রাফির কথা শুনে সবাই অবাক। নয়ন অবাক হয়ে তাকালো। সজীব বলে ওঠে, চমৎকার ট্রুথ, বল বল, আমিও জানতে চাই। আমিও জানতে চাই, তোর জন্য আমি আগে বাঁশ খেয়েছিলাম। এইসব কি ধরনের প্রশ্ন? ফুপি, তোমরা এর মাঝে আসবে না। কিরে, বল বল, উত্তর দে। নদী নয়নের দিকে তাকালো। নয়ন নদীর দিকে তাকালে নদী বলে ওঠে, আমরা রিলেশনে ছিলাম। আমার কথা বিশ্বাস হইল? আমি আগেই বলেছিলাম সজীব, তুই আর মাইশা আমাকে অনেক কিছু বলেছিলি। দেখ ওই নিজেই স্বীকার করলো। তাহলে সব সত্যি? বাট শাকিল তোকে রেখে ময়নার সাথে ওসব কিভাবে করলো? জানি না, আমি যেদিন ময়নাকে নিয়ে চিঠি দেখেছিলাম, তারপর তো আমি সব সম্পর্ক শেষ করে দিয়ে লন্ডনে চলে গিয়েছিলাম। কি তুই শাকিরের জন্য দেশ ছাড়ছিলি? হুম। আমার সন্দেহ কখনোই ভুল হয় নাই। দেখ প্রমাণ মিলতো, এই জন্যই আমি ওকে বিয়ে করি নাই। আমি জানতাম ওই শাকিলকে ভালোবাসে। রাফির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাফির দিকে তাকালো। নদী বলে ওঠে, কি তুমি ওই জন্য আমাকে বিয়ে করো নাই? যাই হোক, এতে আমার খারাপ লাগছে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাকে বিয়ে করো নাই। তোমার মতো কাপুরুষকে বিয়ে করলে জীবন ধ্বংস হয়ে যাইতো। আমি নয়নকে পেয়ে অনেক অনেক সুখে আছি। নদীর কথা শুনে রাফি রেগে গেল। রাফি নদীর দিকে হাত তুলতে গেলে নয়ন সাথে সাথে হাত ধরে ফেল। রাফি রেগে বলল, কার জন্য আমার হাতে ধরছস? তুই কাকে বিয়ে করছস জানোস? ওই শাকিলকে ওয়াশরুমে লিপ কিস দিয়েছিল। যে মেয়ে এই বয়সেই কাজ করতে পারে, সেই মেয়ে যে সবার আড়ালে শারীরিক সম্পর্ক করে নাই, এটা কি গ্যারান্টি? রাফির কথা শুনে ওইখানে সবাই চমকে গেল। নদী লজ্জায় ঘৃণা চোখে পানি চলে আসলো। নয়ন রাফির হাত ছেড়ে দিল। নয়ন নদীর দিকে তাকালে নদী বলে ওঠে, নয়ন, আমি ভুল করেছি, কিন্তু আমি শাকিলের সাথে কখনোই বিছানায় যাইনি। তুমি আমাকে। নদী আর কিছু বলার আগে নয়ন নদীকে নিজের বাহুর সাথে জড়িয়ে নিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দিয়ে বলল, চুপ। তোমাকে আমাকে প্রমাণ দেওয়া বা আমাকে বোঝাতে হবে না। তুমি আগে কি করছো না করছো ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। অতীত টেনে এখানে কোনো লাভ নাই। অতীতে যা হয়েছে সেইটা চাইলে বদলাতে পারবো না। আমার কাছে বর্তমানটা গুরুত্বপূর্ণ। নয়ন নদীর চোখের পানি হাত দিয়ে মুছে দিতে দিতে রাফিকে বলল, ভাইয়া, তুমি আসলে কাপুরুষ। তোমার বিবেক নষ্ট হয়ে গেছে। নদী যদি ছোটবেলায় কিছু করেও থাকে, সেটা তোমার এখানে এভাবে বলা উচিত হয় নাই। বড়রা আছে সবার সামনে, তুমি এভাবে এক্সপ্লেন করে ঠিক করো নাই। চুপ কর তুই। এখন ন্যাকা কান্না করছে। আমি যা বলছি ঠিক বলছি। ওই যে ছোট থেকে কত ভালো ওর মুখোশ খোলার দরকার ছিল। নিজেকে খুব ভালো মনে করে তো,
রাফির কথা শুনে নয়ন রাগে ওইখানে থাকা গ্লাসটা হাতে নিয়ে এক চাপে ভেঙে ফেলল। নদী সবাই চমকে উঠল। রাফি ভয় পেয়ে গেল। নয়ন চিৎকার দিয়ে বলল, কাউকে ছোট করে নিজেকে মহান ভেবো না। আর তোমার সাহস কি করে হয় আমার স্ত্রীর ব্যাপারে বাজে মন্তব্য করার? তোমাকে কোনো অধিকার আমি দেই নাই আমার স্ত্রীর ব্যাপারে কথা বলতে। আমার স্ত্রী খারাপ হইলেও আমার, ভালো হইলেও আমার। বুঝতে পারছো আমার কথা? আর একটা কথা, যদি ওর সম্পর্কে শুনি, আমার থেকে খারাপ কেউ হবে না। নয়নের কণ্ঠ শুনে, কথাগুলো শুনে নদী ওর দিকে তাকিয়ে থাকলো। রাফি ভয়ে ঢোক গিলতে লাগলো। সাথী তাড়াতাড়ি করে গিয়ে নয়নের হাতে কাজ সরিয়ে দিতে যাবে, সাথে সাথে নয়ন সাথীর এক হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, এই তুমি আমার হাত ধরবে না। তুমি আমার জন্য পরনারী। তুমি আমার থেকে দূরে থাকো। আমার যা হবে সেইটা দেখার জন্য আমার বউ আছে। তোমাকে আমার কোনো প্রয়োজন নাই। নিজের হবু স্বামীর দিকে তাকাও, তার সেবা করো। নয়নের কথা শুনে সাথী সহ্য করতে পারল না। সাথী চিৎকার দিয়ে বলল, ঠিক বলছোস, আমি তো পর নারী। আমি তোর কাছে সবসময় পর নারীই ছিলাম। তুই সবসময় আমার সাথে দুর্ব্যবহার করছোস। আমি যে তোর সাথে অভিমান করছি, তুই একবারও আমার অভিমান ভাঙাতে আসোস নাই, সোজা বিয়ে করে নিয়েছোস। এই কিসের অভিমান রে? যে অভিমানে মানুষ ফিরে আসে না, সেটা অভিমান নয়, দূরে যাওয়ার বাহানা মাত্র। তুই আমাকে শিখাতে আসস আমি বিয়ে করেছি, বেশ করেছি। তোকে বারবার বোঝানোর পর তুই আমাকে বোঝস নাই। তোর কথাই সব সময় অটুট থাকছস। তুই আমাকে অভিমানের কথা বলস আজ? চুপ কর, তোকে বলে ভুল করছি। তোর মতো ছেলের সাথে কখনোই কোনো সম্পর্ক রাখা যায় না। আমি তোকে আমার হৃদয় দিয়েছি, কিন্তু তুই আমাকে যা দিয়েছিলি তা ছিল শুধু ব্যথা। তাহলে তো বুঝে গেছস এসব ন্যাকামি কেন করস। নিজের হবু হাজবেন্ডকে নিয়ে থাক। ঠিক বলছোস রাকিব, আমি তোমাকে আজকে আর 10 মিনিটের ভিতরে বিয়ে করব। তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো? রাকিব সাথীর কথা শুনে বলে, সাথী? কোনো সাথী না আম্মু, পাশের বাসার মামা তো কাজী। এখন ডাকো, আমি এক্ষুনি বিয়ে করব। আমি বিয়ে করব, বুঝতে পারছো না? পাগলামি করিস না। আমি কোনো পাগলামি করছি না, তাড়াতাড়ি নিয়ে আসো। সাথীর পাগলামি দেখে নয়ন ওখান থেকে চলে গেল। নদীর আম্মু ইশারা করলে নয়নের পিছন পিছন নদী গেল। সাথী সবাই বসার ঘরে চলে গেল। দাদু কাজীকে নিয়ে আসলে সাথী রাকিবের বিয়ে পড়ানো শুরু করলো। নয়ন উপর থেকে দেখতে লাগলো। সাথী নয়নের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে বিয়ে করতে লাগলো। একসাথে 3টা কবুল বলে দিল। বিয়ে পড়ানো শেষ হলে কাজী চলে গেলে সাথী রাকিবের হাত ধরে বলল, তুমি আমাকে কথা দিতে বলতে, আমি যেন আমার এক্সকে ভুলে গিয়ে তোমাকে আপন করে নেই। আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আকাশ নামে কাউকে চিনি না। নয়ন নামে ব্যক্তি আমার কাজিন। আর আজ থেকে আমি রাকিবের বউ। আমি রাকিবের বউ হয়েই মৃত্যুবরণ করব। নয়ন রুমে চলে গেল। নদী নয়নের কাছে গেলে নয়ন বলে ওঠে, আমাকে নিয়ে ভেবো না, আমি কষ্ট পাচ্ছি না। আমি হারাম থেকে মুক্তি পেলাম। আমি আজ থেকে একজন ভালো স্বামী, ভালো মানুষ হব, আর আল্লাহ ভালো বান্দা হওয়ার চেষ্টা করব। নদী, তুমি আমাকে কথা দাও, তুমি আমার সাথে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার সকল কাজ করব। আমরা দুইজন অতীত পিছনে রেখে জান্নাতে একসাথে থাকার জন্য সকল কাজ করব। কথা দাও? হ্যাঁ, আজ থেকে আমরা দুনিয়ার সুখের নেশায় না থেকে পরকালের জন্য সব কাজ করব। আর নয়ন, আমি তোমার সাথে প্রথম শারীরিক সম্পর্ক করেছিলাম, বাট লিপ কিস ওই আমাকে জোর করে করেছিল। অতীত বাদ, বর্তমান নিয়ে ভাবো। ওকে, আজ থেকে অতীত সারা জীবনের জন্য বাদ। আজ থেকে আমাদের পথ চলা আল্লাহর জন্য হবে। নয়ন নদী দুজন দুজনকে জড়িয়ে ধরল। নয়ন নদীর কপালে কিস করলো। নদীও নয়নকে জড়িয়ে ধরল। সমাপ্ত।